পাওয়ারটা একটু চেঞ্জ করো। নমস্কার। বিকাশ দেববর্মার বিকাশের আলোচনা এখন শুধু আর রাজ্যে নেই, বহির্রাজ্যেও বিকাশ দেববর্মার এত বিকাশ কি করে হলো তা নিয়ে আলোচনা হচ্ছে। তাই আমরা ভাবলাম এই বিষয়টির উপর অন্তত কথা বলা যাক। আর পাবলিক নাও সবার প্রথম রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া হিসেবে গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরেছিল যে কিভাবে মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতির একেবারে বেড়া জালে নিজেকে জড়িয়ে নিয়েছেন, কিভাবে মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতির একেবারে পৃষ্ঠপোষক হয়ে উঠেছেন। কিন্তু আজকে আমাদের প্রশ্নটা হবে যে মন্ত্রী বিকাশ দেববর্মা কি শুধুই দুর্নীতি করছেন? মানে শুধুই কি মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতি করছেন, আর কি কেউ নেই? নাকি বলির পাঠা করা হলো মন্ত্রী বিকাশ দেববর্মাকে? এই গোটা প্রশ্নগুলো আসবে, কারণ একজন ব্যক্তি শুধুমাত্র দুর্নীতি করছে তা তো হতে পারে না। আমাদের প্রশ্নটা এই জায়গায় কেন এলো সেটাও আমরা আপনাদের বলছি। আপনারা জানেন এবারের বিধানসভা অধিবেশনে সুদীপ রায় বর্মন রাজ্য বিধানসভায় একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। একাধিক তথ্য দিয়ে তিনি সরাসরি আক্রমণ করেছিলেন বিকাশ দেববর্মাকে। কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে, কোথায় কোথায় ফ্ল্যাট বাড়ি রয়েছে, কোথায় কোথায় ওনার অন্যান্য সম্পত্তি রয়েছে, বড়মুড়ার কোন জায়গায় বেসরকারি একটি রিসোর্ট তিনি করছেন, ইত্যাদি একাধিক বিষয় তিনি তুলে ধরেছিলেন। এবং এত গল্পের আকারে তিনি বলেছিলেন জিনিসগুলো যে অপোজিট দিকে থাকা বিধায়কের অর্থাৎ সুদীপ রায় বর্মনের উল্টো দিকে থাকা ট্রেজারি বেঞ্চের প্রত্যেকে সেটা গুণমুগ্ধ হয়ে শুনছিলেন। কিন্তু আমার প্রশ্ন এখানে, আপনারা যারা বিধানসভার সেই সেশন লাইভ দেখেছিলেন তাদের মনে আছে বিধায়ক সুদীপ রায় বর্মন একটা জায়গায় বলেছিলেন যে উনার বক্তব্যের মাঝখানে যদি বা যে বলবেন তার সম্পর্কে সমস্ত কথা তিনি বিধানসভায় বলবেন। আর ঠিক কোনো এক অজ্ঞাত কারণে এই কথাটি বলার পর ট্রেজারি বেঞ্চের কাউকেই দেখা যায়নি যখন সরকার পক্ষের কোনো একজন মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী বিধায়ক রাখছেন, তখন কেউ সেদিক থেকে উল্টো দিকে তার বিরোধিতা করছেন বা বিকাশ দেববর্মার পাশে দাঁড়াচ্ছেন। তা কতটা সত্য কতটা মিথ্যে পরবর্তী সময় সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু ঠিক সেই সময় যেটা আমরা চিরাচরিত ছবি দেখে থাকি, সেটা দিল্লির সংসদ হোক, সংসদ ভবনের আলোচনা হোক, বা পশ্চিমবাংলার বিধানসভা হোক, গুজরাটের বিধানসভা হোক, বা অন্যান্য দেশের যে কোনো জায়গায়, আমার মনে হয় ইতিহাসে এটা নাম লেখা থাকবে এই বিধানসভার এই অধিবেশন। কারণ যখন সরকার পক্ষের কোনো মন্ত্রীকে বিরোধী পক্ষের বিধায়ক দুর্নীতির ইস্যুতে একেবারে তীক্ষ্ণ বাণ ছুড়ে দিচ্ছেন, অভিযোগ তুলছেন, তখন ট্রেজারি বেঞ্চ একেবারে নিস্তব্ধ, চুপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার হাসি পাচ্ছে কারণ আমি তখন সেই অধিবেশনে ছিলাম, নিজের পিঠ বাঁচাতে বিকাশ দেববর্মা এমন একটা মন্তব্য বিধানসভায় করলেন যার পর প্রত্যেকের সন্দেহ আরও গাঢ় হয়েছে। কি বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা? তিনি বললেন, শুধুই কি আমার, আপনার নাই? আপনি কি ধোয়া তুলসী পাতা? মানে একজন মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে কথাটা বললেন। মানে কতটা আশ্চর্য এবং কতটা হাস্যকর বিষয়। তার চাইতেও হাস্যকর ছিল গতকালকের সাংবাদিক সম্মেলন। আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন কি না যে উনার মন্ত্রিসভার একজন সদস্য সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন এবং এই সাংবাদিক সম্মেলনে তিনি নিজের সপক্ষে সওয়াল করবেন। কিন্তু সওয়াল করতে গিয়ে কি বক্তব্য করলেন? তিনি বললেন যে সুদীপ রায় বর্মন যে তথ্য দিয়েছে তার চাইতেও বেশি অর্থরাশি ওনার কাছে আছে। আমি জানি না মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক বিকাশ দেববর্মা নিজের সৎ জ্ঞানে এই কথাগুলো বলছেন কিনা। কারণ
একজন বিধায়ক যথেষ্ট সংবেদনশীল হওয়া উচিত নিজের অন্তত এই সমস্ত বিষয়ে। এক হতে পারে যিনি একেবারে রাজনৈতিক অপরিপক্ক একজন ব্যক্তি যাকে এই পদে বসিয়ে দেওয়া হয়েছে, আবার এটাও হতে পারে যে একটা মিথ্যেকে ঢাকতে এই এতগুলো মিথ্যের লাইন তিনি বললেন। আর মিথ্যে কি মিথ্যে, মানে আপনারা দেখুন, আমি শুরুতে এই তথ্যগুলো একবার বলে দিতে চাইছি। আমি গতকালকে আমার অনুষ্ঠানে বলেছিলাম বিকাশ দেববর্মা 2023-এ নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে উনার কাছে কোনো স্বর্ণ নেই, কোনো সোনা গয়না নেই, উনার স্ত্রীর কাছে রয়েছে 10 গ্রামের মতো স্বর্ণালঙ্কার। আর সেই বিকাশ দেববর্মা গতকালকে আমি বিকাশ দেববর্মার বাড়ির লকারেও ঢুকছি না, আমি বিকাশ দেববর্মার ব্যাংকের লকারেও যাচ্ছি না যেখানে স্বর্ণ গয়না রাখা হয়, আমি বিকাশ দেববর্মার সেই দিল্লির ফ্ল্যাটেও যাচ্ছি না, আমি শুধুমাত্র কালকের প্রেস মিটটার দিকে তাকাচ্ছি। আপনারা যারা প্রেস মিটটা দেখেছেন, আপনারা দেখেছেন হয়তো মন্ত্রীর এক হাতে যে 5টা আঙুল রয়েছে, সে 5টা আঙুলের মধ্যে 4টা আঙুলে স্বর্ণালঙ্কার মানে স্বর্ণের আংটি রয়েছে। তো সুতরাং প্রশ্ন তো হবেই, যে মন্ত্রীর 2023-এ মানে আজ থেকে 1.5 বছর আগে নির্বাচন কমিশনকে বলেছেন 10 গ্রাম স্বর্ণ রয়েছে, তাও ওনার স্ত্রীর, ওনার নিজের কোনো স্বর্ণ নেই, সেই মন্ত্রীর হঠাৎ এমন কি বিকাশ হলো যে নিজের 5 আঙ্গুলের 4টা আঙ্গুলেই স্বর্ণের আংটি। তো সুতরাং সেই প্রশ্নগুলো হবে, আর সেই প্রশ্নগুলো আরো অনেক বিষয় আমাদের আজকে জানার রয়েছে। আমাদের দ্য ডিবেট অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে যারা আজকে প্যানেলিস্ট রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত রায়, সমাজকর্মী, রয়েছেন অরিন্দম রায়, আইনজীবী, রয়েছেন কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। আমি প্রত্যেককে স্বাগত জানাই। আমি শুরুটা অবশ্যই করব আমি শাহজাহান ভাইকে দিয়ে। শাহজাহান ভাই, আপনার দলের বিধায়কের বিস্ফোরক বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে, যা খণ্ডন করতে পারল না ট্রেজারি বেঞ্চের কেউ, এবং ইদানিংকালে এখনো পর্যন্ত অন্তত পক্ষে মন্ত্রী বিকাশ দেববর্মার পক্ষে দল কিংবা সরকার কেউ দাঁড়ায়নি। ইভেন আমি যখন দপ্তরের ডিরেক্টর এবং সেক্রেটারি ব্রিজেশ পান্ডে এবং যিনি ডিরেক্টর ছিলেন তাদেরকেও প্রশ্নটা আমি করেছিলাম, আমি যখন সেই প্রেস কনফারেন্সে যাই, আমি দপ্তরের ডিরেক্টর এবং সেক্রেটারিকে একেবারে স্পষ্ট প্রশ্নটা করেছিলাম যে আপনারা কি জানেন যে মন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ? আপনারা কি জানেন যে মন্ত্রী নিজের বাড়ির দেওয়াল মানে বাউন্ডারি ওয়াল তৈরি করছেন 10 লক্ষ টাকা, প্রায় 10 লক্ষ টাকা খরচ করে, তাও আবার ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকায়? তখন দপ্তর বলেছে যে যার প্রশ্ন তাকে করুন, অর্থাৎ তারা কম্পিটেন্ট নয়, মানে মন্ত্রীর প্রশ্ন মন্ত্রীকে করতে বললেন। আবার আমি মন্ত্রীকে যখন গতকালকে প্রশ্ন করলাম একই প্রশ্ন, তখন মন্ত্রী বললেন যে আমি জানি না, দপ্তর জানে। মানে এটা তো স্পষ্ট যে দপ্তর আর মন্ত্রীর মধ্যে কতটা তফাৎ, এখন কতটা ফারাক হয়ে গেছে, দূরত্ব অনেক। আমার প্রশ্ন হচ্ছে শাহজাহান ভাই, কোথাও কি মনে হচ্ছে না যে এই জায়গাতে মন্ত্রী বিকাশ দেববর্মা বলির পাঠা? আর দ্বিতীয়, আমি এর সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার বিধায়ক সুদীপ রায় বর্মন এবারের বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীকে ক্লিন চিট দিয়েছেন। তিনি কি বলেছেন? যে মুখ্যমন্ত্রী একজন স্বচ্ছ, একজন সুনাগরিক, উনি একজন সৎ মানুষ, এই কথাগুলো বলেছেন। কিন্তু দেখার বিষয় যে উনার মন্ত্রিসভার সদস্য এত পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু কিভাবে আপনার বিধায়ক মুখ্যমন্ত্রীকে ক্লিন চিট দিয়ে দিল? মানে কোথাও কি একটা বিগ কনস্পিরেসি বিকাশ দেববর্মার বিরুদ্ধে হচ্ছে, বলির পাঠা করা হচ্ছে বিকাশ দেববর্মাকে? জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে গোটা রাজ্যের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রাণ ভরা ভালোবাসা, এবং আমার প্যানেলিস্ট যারা আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। প্রসেনজিৎ, দেখো, এবারের 3 দিনের যখন বিধানসভার অধিবেশন চলছিল, ঠিক ওই মুহূর্তে এই যে আজকে বিকাশ দেববর্মাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, বিকাশ দেববর্মার দুর্নীতি, বিকাশ দেববর্মার প্রপার্টি বা সম্পত্তি নিয়ে, অ্যাকচুয়ালি তো বিধানসভায় এগুলো নিয়ে আলোচনা হওয়ার কোনো কথাই ছিল না। তাহলে এই প্রসঙ্গ হঠাৎ করে কোথা থেকে আসলো? গোটা রাজ্যে একটা তোলপাড়, সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যম বা পাল্টা প্রতিক্রিয়া চলছে। এখন আমি তোমাকে বলি, মাননীয় বিধায়ক যখন বিধানসভাতে দাঁড়িয়ে বলছিলেন যে ভারত সরকার
ভারত সরকার বিশ্ব ব্যাংক থেকে 1400 কোটি টাকা, 1400 কোটি টাকা লোন নিয়ে ত্রিপুরা রাজ্য সরকারকে দিয়েছিল আমাদের রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর জন্য, তাদের উন্নয়নের জন্য। কে দিয়েছেন? ভারত সরকার, নরেন্দ্র মোদীর সরকার। কাকে দিয়েছেন? ডবল ইঞ্জিনের শাসনে আরেকটা ইঞ্জিন ত্রিপুরায় আছে, এই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে সেটা দেওয়া হয়েছে। কার জন্য? আমাদের রাজ্যের জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য। সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা স্বাস্থ্যের জন্য হতে পারে, সেটা যোগাযোগের জন্য হতে পারে, সেটা বেকারের জন্য হতে পারে, যেই কোনো খাতে হোক, সেটা আমাদের রাজ্যের জনজাতি গোষ্ঠী আছে যারা, তাদের উন্নয়নের জন্য। কি ব্যাপার? সেখানে বিধায়ক বলছিলেন এই যে টাকা জনজাতি গোষ্ঠীর জন্য দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যার পরিশোধ করা হবে আমাদের রাজ্যের জনগণের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে। সেখানে ইন্টারেস্টিং ব্যাপার, সেই টাকাটা জনজাতি প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে আরেকটা সংস্থার কাছে, একটা এনজিওর কাছে, মানে সেখানে কাজ করা হবে। তখন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে জানতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে আপনি 1400 কোটি টাকার হিসাব দিয়ে দিন, যে এই রাজ্যের জনজাতিদের জন্য যে টাকা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে, সেই টাকার হিসাব আপনি দিয়ে দেন। আপনি কেন সেই টাকা, একটা টাকা প্রজেক্টের টাকা আরেকখানে অন্য জায়গা ট্রান্সফার করা হলো? আমি আপনাকে বলবো না যে আপনার কয়টা পেট্রোল পাম্প, আপনার স্ত্রীর নামে কি আছে, কয়টা বাড়ি আছে, এই প্রসঙ্গ তিনি বলছিলেন। তখন মন্ত্রী মহোদয় বলছিল যে আমার যে কথাটা আপনি বলছিলেন, যে আমরা যেটা দেখলাম সংবাদ মাধ্যমে, যে আপনি আমার কথা বলছেন, আপনারও তো আছে। কিন্তু এই কথা বলার 7 দিন পর হঠাৎ করে মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন যে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভাতে দাঁড়িয়ে যে অভিযোগ উনার বিরুদ্ধে করলেন সেটা নাকি মিথ্যা। কেন? উনার কাছে আরো অনেক পরিমাণে অর্থ সম্পদের মালিক তিনি হয়েছেন। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে তথ্য দিয়েছেন সেটা ভুল তথ্য, উনার কাছে আরো অনেক বেশি পরিমাণে অর্থ আছে। তার মানে দুর্নীতি, যে দুর্নীতিটা তিনি করেছেন এটা আরো অনেক পরিমাণে বেশি। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম এর আগে আপনি একটা, আপনার সংবাদ মাধ্যম, আপনি একটা খবর করেছিলেন, সেখানে আমার থেকে প্রতিক্রিয়া নিয়েছিলেন যে মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়ির বাউন্ডারির দেওয়াল নাকি সরকারি টাকায় করা হয়েছে। তারপরে দেখলাম দপ্তরের যিনি আধিকারিক উনি বলছেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না, যে মন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। মন্ত্রীকে জিজ্ঞাসা করলে বলছেন দপ্তরকে জিজ্ঞাসা করুন। আসলে এই যে মন্ত্রী বিকাশ দেববর্মা, এখানে মহাবিকাশ হচ্ছেন কার? মন্ত্রী বিকাশ দেববর্মার মহাবিকাশ হচ্ছেন রাজ্যের জনজাতি গোষ্ঠীকে ইমোশনাল ভাবে কাজে লাগিয়ে। আমি শাহজাহান ভাই একদম এই উত্তরটা চাইছি। আমি আসবো বিস্তারিত তোমার কাছে নিশ্চয়ই, কিন্তু যে কেন মুখ্যমন্ত্রীকে কেন ক্লিন চিট, মানে এটা কি কোথাও? এবার আমি বলছি, মুখ্যমন্ত্রীকে এখানে ক্লিন চিট দেওয়া হয়েছে এমন না, কারণ আমাদের রাজ্যের বিজেপি দল বা সাধারণ মানুষ বা সবাই জানেন, যিনি নিজেও দাবি করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন সৎ, নিষ্ঠাবান, স্বচ্ছ, যিনি দুর্নীতির কাছেও থাকেন না, বলছেন এই কথা। তাই মুখ্যমন্ত্রী যদি দাবি করেন যে তিনি সৎ, স্বচ্ছ, নিষ্ঠাবান, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত না, তাহলে তখন তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী যদি এত ভালো ইমেজের হয়ে থাকেন, উনি সৎ, নিষ্ঠাবান, স্বচ্ছ হন, তাহলে উনার মন্ত্রিসভার মন্ত্রীরা কেন দুর্নীতি করছে? এই নিয়ে সৎ, স্বচ্ছবান একজন স্বচ্ছ মুখ্যমন্ত্রী কেন দুর্নীতিবাজ মন্ত্রীদেরকে নিয়ে কথা বলতে পারছেন না? তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নিতে পারছেন না? আমাদেরও সন্দেহ, একজন সৎ, স্বচ্ছ, নিষ্ঠাবান যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে উনার ক্যাবিনেটের মন্ত্রীরা যদি দুর্নীতিতে জড়িয়ে থাকেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, তাহলে এই সব মৃন্ময়দা এবং অরিন্দমদা দুজনের কাছেই যাব পরপর। আমি প্রথম মৃন্ময়দার কাছে জানতে চাইছি। মৃন্ময়দা, মানে রাজনীতি করলে দুর্নীতি করতে হবে, এটা কি কোথাও মজ্জাগত একটা বিষয় হয়ে গেছে? যে বিকাশ দেববর্মার যে এত পরিমাণ বিকাশ আমরা এখন দেখছি,
এত পরিমাণ বিকাশ, মানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর কাছে ক্যাশ ইন হ্যান্ড একটা সময় 10,000 টাকাও থাকতো না, ক্যাশ ইন হ্যান্ড, যে মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এসবিআই ব্যাংকে 2023-এ যেটা তিনি দেখিয়েছিলেন 16,918 টাকা থাকতো, যে মন্ত্রীর ব্যাংকে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা থাকতো, যে মন্ত্রীর বিধায়ক হওয়ার আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 1 টাকাও থাকতো না, সেই মন্ত্রী 20 লাখ টাকায় দিল্লিতে ফ্ল্যাট কিনছে বলছেন। এই প্রসঙ্গে তো আমি পরে আসছি, মানে আমার এটাও ভাবতে অবাক লাগে যে দিল্লির কোন জায়গায় 20 লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যায়। আমার মনে হয় আমার প্যানেলে আজকে যারা রয়েছেন প্রত্যেকে আগ্রহ প্রকাশ করবেন যদি অন্তত এই সোর্সটা পাওয়া যায়, যে কোথায় পাওয়া যায়, তাহলে প্রত্যেকে অন্তত একটা করে কেনার সৎসাহসটা আমরা জুগিয়ে নিতে পারি, কারণ ব্যাংক এখন সহজেই লোন দেয়। আমি এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, যে মন্ত্রীর ক্যাশ ইন হ্যান্ড 10,000 টাকা মাত্র, ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম পয়সা একেবারে খুব কম ছিল, সেই মন্ত্রী আজকে একটা রিসোর্ট তৈরি করছেন, সেই মন্ত্রীর দুটো পেট্রোল পাম্পের রয়েছে বলে অভিযোগ, সেই মন্ত্রীর দিল্লিতে ফ্ল্যাট রয়েছে তিনি স্বীকার করেছেন। তো এই যে মহা বিকাশটা হলো, যেটা শাহজাহান ভাই বলছিলেন, মানে কেন জনগণের পয়সাকে এইভাবে লুটে পুটে খাওয়া হবে? আমি প্রথম মৃন্ময়দা, তারপর অরিন্দমদার কাছে আসছি। মৃন্ময়দা, মানে এটা তো করাপশনটা তো মানে আমার যেটা মনে হয় করাপশনটাই এই সিস্টেমের একটা অঙ্গ। সিস্টেমটাই আপনাকে করাপ্ট করে তুলবে, আপনি করাপশনের সাথে যুক্ত হবেনই, এটা হচ্ছে অবধারিত। কারণ করাপশন মানেই হচ্ছে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজের অর্থ আত্মসাৎ করা। আর এই যে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, মানুষের ট্যাক্সের টাকাই সেটা দেওয়া হয়, সেই টাকাটা আত্মসাৎ করাটা, নিজের নামে নিয়ে নেওয়াটাই হচ্ছে করাপশন। আর তার সাথে প্রশাসনটা যুক্ত থাকে, প্রশাসনের বাইরে এটা করা যায় না। আপনি জাস্ট একটা দেখুন, যে বললেন যে আমার বাড়ির নিরাপত্তার জন্য, যে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য আমার এই মানে অ্যারেঞ্জমেন্টটা করতে হলো, সুতরাং সেটা গভর্নমেন্টের টাকাই, কালকে উনি এটা বলেছেন। সেটা হচ্ছে যে এই যে টাকাটার মাধ্যমে, এটা হচ্ছে প্রশাসন আমার নিরাপত্তার জন্য ব্যয় করা, সেটা সরকারি টাকাতে আমার করতে হবে। সাধারণ উন্নয়নের টাকা, জনগণের উন্নয়নের টাকা ওনার নিরাপত্তার জন্য ব্যয় করা হচ্ছে, সেটা একটা। আপনি আরেকটাও দেখুন, আপনার দুদিন আগেই বিকাশ দেববর্মা 6 রামনগরের যিনি এমএলএ আছেন, বিধায়ক আছেন, উনি একটা অনুষ্ঠানে, রামনগরের একটা অনুষ্ঠানে উনি বলেছেন, একটা ক্লাবের নাম ধরে বলেছেন যে এখানে বেশ কয়েকটা ক্লাব আছে, ডিআইজি সাহেব আমার কাছে তাদের সম্পর্কে ডিটেলস বলেছে, আমি কিন্তু এলাকা থেকে টাকা পয়সা নেই না। হ্যাঁ, সুতরাং আমি এই এলাকাতে যারা দৌরাত্ম্য করেন, মানে তোল্লাবাজি করেন, যা যা ওনার মনে হয়েছে বলেছেন, এটা কিন্তু এখানে চলবে না, আমি এখান থেকে কোনো পয়সা করি নেই না। 3টা ক্লাবের কথা উনি বলেছেন, একটা ক্লাবের নাম ধরে বলেছেন, যারা এই ক্লাবটাকে ধরে এই সমস্ত করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আইনের মতোই শাসন করবে, আমি এর মধ্যে হস্তক্ষেপ করব না, উনি এটা বলেছেন। তার মানে কি, এমএলএরা এই যে আপনার পয়সা নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আছে, উনি এটা নিজে বলেছেন যে আমি কিন্তু পয়সা নেইনি বা আমি পয়সা নিই না। মানেটা কি, পয়সাটা নেওয়া হয়। আর উনি এটাও বলেছেন, আমি এই পয়সা নেওয়ার মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষ তুল্লা উন্মুক যা কিছু আছে, এই যে পক্ষ বিরোধিতা করা, এক পক্ষের সমর্থন করা, বিরোধিতা করা, এই জায়গাটার এই রাজনীতি করার জন্য আমি আসিনি। আজকে ভারতবর্ষে হোক, ত্রিপুরা হোক, যারাই রাজনীতিতে আসেন, মানে এখন যারা আছেন সেই রাজনীতির মধ্যে, তারা দেখবেন আসি মানে রোজগারের জন্যই। রোজগারটা হচ্ছে প্রধান, আর রোজগারের মাধ্যমটাই হচ্ছে করাপশন। এছাড়া তো আপনি রোজগার করতে পারবেন না। আপনি এটা কেন বলছেন? আপনি দেখুন না, এই পঞ্চায়েত ইলেকশনের সময় এখন যিনি অ্যাসেম্বলির মধ্যে বিকাশ বাবু সম্পর্কে যে বক্তব্যগুলি রেখেছিলেন, পঞ্চায়েত ইলেকশনে ক্যাম্পেইন করার সময় আপনি দেখবেন ফটিকরায় কনস্টিটিউয়েন্সির যিনি মিনিস্টার আছেন, এমএলএ এবং মিনিস্টার, ওনার সম্পর্ক তো উনি বলেছেন, প্রকাশ্যই বলেছেন, মাস মিটিং এ উনি বলেছেন। তো তখন এটাও হয়েছে, মানে এটা করাপশনের জায়গাটা শুধু যেটা আপনি বলেছেন যে একজন না, অন্যেরাও আছে, এটা তো বোঝা যায়। আপনার করাপশন একটা ব্যক্তি করে না, পুরো একটা প্রক্রিয়ার মধ্যেই চলে।
এটা বিচ্ছিন্ন করে ওনাকে ভাবার ব্যাপার নেই। করাপশনটা এটা একটা চূড়ান্ত স্তরেই আছে। করাপশনের এটা একটা নমুনা আমরা দেখলাম, প্রকাশিত হলো, এখন সবার মধ্যেই এটা আছে, এই সরকারটার মধ্যেই করাপশনের ব্যাপারটা আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক, আমি অরিন্দমদার কাছে যাবো। অরিন্দমদা, মন্ত্রী, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। মানে বলছিলাম চিফ মিনিস্টার অনেস্ট কি অনেস্ট না সেটা তো, উনি পাবলিক ফিগার, প্রাইভেট পার্সোনাল লাইফ ওনার নেই, পাবলিক লাইফ উনি এনজয় করেন যেহেতু পলিটিক্স করেন। সুতরাং উনি অনেস্ট কি অনেস্ট না এটা বিচার না, বিচারটা হচ্ছে এই প্রশাসনটা এই করাপশনের বিরুদ্ধে দাঁড়ায় কিনা। আর এই প্রশাসনটা যদি দাঁড়াতে হয় উনাকে দাঁড়াতে হবে, উনি প্রশাসনটাকে সেই জায়গায় নিতে পারছেন কিনা সেটা হচ্ছে মুদ্রা ব্যাপার। যদি এটা করতে পারেন তাহলে করাপশন বিরোধী, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটা তো দুর্নীতি মুক্ত করা, দুর্নীতি বিরোধিতা করার জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা আছে সব লাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এই জায়গায় হবে না কেন? এসব হবে না কেন? সেদিক থেকে হচ্ছে এটা হচ্ছে করাপশন। করাপশনটা একটা সিস্টেমের মধ্যেই গরিব মানুষের পয়সা আত্মসাৎ করার জন্য এটা করা হয়। ঠিক আছে, আমি অরিন্দমদার কাছে যাবো। অরিন্দমদা, মানে বিকাশ দেববর্মার বিকাশ নিয়ে তো এখন প্রত্যেকে আলোচনা করছেন। আমরা প্রথম দায়িত্ব নিয়ে বিকাশ দেববর্মা কি পরিমাণ দুর্নীতি করছিল তার দায়িত্ব নিয়ে পাবলিক নাও দেখিয়েছিল। আমরা শুধুমাত্র চেষ্টা করেছিলাম যে এত অভিযোগ উঠছে আদৌ কতটা সত্যি। আমরা জাস্ট একটা ছোট্ট আমরা করেছিলাম ওনার যে বিভিন্ন বিষয়গুলোকে, তখন আমরা দেখলাম যে উনি যে নিজের বাড়ির বাউন্ডারি ওয়ালটা দিচ্ছেন, মানে নিজের বাড়ি থেকে দুর্নীতিটা শুরু হয়েছে। নিজের বাড়ির যে ওয়ালটা দিচ্ছেন সেটাও হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার স্কিম। কি ট্রাইবেল ওয়েলফেয়ার স্কিমে মানে মন্ত্রী বিকাশ দেববর্মার উন্নয়নটাই কি তাহলে জনজাতি উন্নয়ন, জনজাতি কল্যাণ করা, মানে মন্ত্রী বিকাশের কল্যাণ করাটাই কি তাহলে জনজাতি কল্যাণ দপ্তরের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে? দেখুন, আমরা প্রথমে বলছি যে আমাদের রাজ্যে এরকম একটা বন্যা পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু ভারাক্রান্ত এবং মর্মাহত, যারা স্বজন হারিয়েছেন, হ্যাঁ, ওনাদের পরিবার, এবং যারা আপনার এই মানে বন্যায় প্লাবিত হয়েছে, বাড়িঘর থেকে শুরু করে, হ্যাঁ, যান থেকে শুরু করে, হ্যাঁ, তো এদের এই বিষয় নিয়ে কিন্তু আমরা খুব ভারাক্রান্ত। তার মধ্যে এর মধ্যে এরকম একটা বিষয় উঠে এসছে, হ্যাঁ, সেটা বিধানসভায় হয়তো আরো অনেক কিছু আলোচনা করার সুযোগ ছিল, হ্যাঁ, তো যা হোক উঠে এসছে, এখন বিষয়টাকে আমরা দেখছি এবং গুরুত্ব সহকারে সবাই এর উপর অনুধাবন করছেন। হ্যাঁ, তো এখানে আমার মনে হয় যে হ্যাঁ, আপনি অনেকগুলো আরোপ এনেছেন, কিংবা বিধানসভায় মাননীয় সুদীপ রায় বর্মন উনি কথা বলার হিসেবে অনেক কিছু উনি উল্লেখ করেছেন বিকাশ বাবুর বিরুদ্ধে। তো বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু বুঝি যে যখন আমাদের সিস্টেম অনুযায়ী আমি যখন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব, সেটা এফআইআর হতে পারে, হ্যাঁ, সেটা বিভিন্ন আপনার করাপশন ইস্যু হতে পারে, যে কোনো বিষয় অভিযোগ যদি আমি করি, সেটা আমাদের আইন অনুযায়ী এবং আমাদের যে সিস্টেম আছে সেটা অনুযায়ী এটা আমাকে প্রুভ করতে হবে। কারণ দেখুন, যখন এটা কোনো কেস হয় সরকার পক্ষ প্রসিকিউশন কিন্তু তাকে প্রুভ করার জন্য বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে, ইনভেস্টিগেশন এজেন্সি থেকে শুরু করে ওরা এইভাবে কালেকশন করে নিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করে। পাশাপাশি আবার যখন দেখুন আরেকটা দিকে যারা ডিফেন্সে আছেন, মানে যার বিরুদ্ধে অভিযোগ ওনাকে প্রমাণ করতে হবে উনি এই অভিযোগের বাইরে, অর্থাৎ এই অভিযোগকে উনি খণ্ডন করছেন, ওনার প্রমাণ সাপেক্ষ কিংবা যে প্রমাণগুলো উপস্থাপিত হবে বা হচ্ছে তাকে উনি ডিনাই করছেন উইথ প্রপার কোজেন্ট এভিডেন্স। ঠিক আছে, সেক্ষেত্রে দুজনের দুরকম দায়িত্ব হয়ে, মানে আমার মনে হচ্ছে এখানে যে একজন অভিযোগ এনেছে আর একজন হচ্ছে অভিযুক্ত বলে আমরা ভেবে নিচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে এখন বিভিন্ন সময় দেখুন, আমাদের পূর্ববর্তী সরকারের আমলেও সিপিএম গভর্নমেন্টের সময় অনেক বিষয় উঠে এসেছিল, আদা কেলেঙ্কারি থেকে শুরু করে, টিন কেলেঙ্কারি থেকে শুরু করে, আপনার রেগা থেকে শুরু করে, হ্যাঁ, তারপর তরমুজের বীজ ডিস্ট্রিবিউশন নিয়েও কিন্তু আমরা কেলেঙ্কারির গন্ধ পেয়েছি, এবং সেগুলো বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমাদের সামনে উঠে এসছে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এখন যেহেতু এই অভিযোগ একটা এসছে,
তার দায়িত্ব দুজনেরই, মানে দুজনের বলতে অভিযোগের যিনি করলেন ওনার হচ্ছে উনি কিভাবে অভিযোগটাকে ওনার সমর্থন ওনার সাপেক্ষে উনি তার প্রমাণ রাখবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ উনি কিভাবে খণ্ডন করবেন। এই জায়গায় দাঁড়িয়ে এখন এটা স্বাভাবিকভাবেই মানে আমার যদি সেরকম হয় আরো প্রত্যারোপ হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে শুধু রাজনীতিক রুটি শেখা হচ্ছে সেটা যাতে না হয়। তার জন্য এখন বিষয়টা হচ্ছে যে উনি একটা অভিযোগ এনেছেন সুদীপ বাবু, উনিও রাজনৈতিক ভাবে অনেক অভিজ্ঞ লোক, আর যিনি মন্ত্রী আছেন উনিও শাসক দলের। এখন এই বিষয়গুলো জনসম্পর্কে আসতেই হলে তার তো প্রমাণ সাপেক্ষ চাই। এই প্রমাণের বিষয়ে যদি আমরা ভাবি কিংবা এই তার যদি আমরা এটা যে হ্যাঁ বিকাশ বাবু উনি এর সাথে করাপশনের সাথে জড়িত সুদীপ বাবুর অভিযোগ মূলে, তাহলে সেগুলো অবশ্যই একটা প্রমাণ সাপেক্ষ বিষয়, এবং যা এখনই ডিসিশন নেওয়াটা আমার মনে হয় না সঠিক হবে। না, আমি অরিন্দম দা এখানে আপনাকে বলছি, আমি সুদীপ রায় বর্মনের পুরো বক্তব্যকে আমি বাদ দিয়ে দিলাম। ধরুন আমরা সুদীপ বর্মনের কোনো বক্তব্য নিয়ে এখন আলোচনা করব না। আরেকটা বিষয় শুধুমাত্র আমাদের তথ্য যে ছিল যে বাউন্ডারি ওয়াল, নিজের বাড়ির বাউন্ডারি ওয়ালটা মন্ত্রী নিজের যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টাকায় করছেন, এটা তো একটা দুর্নীতি, এটা তো উনি করতে পারেন না। না, এখন যদি এটা যদি ওনার এরকম কোনো তথ্য আসে এবং সেটা নলেজে আসে প্রশাসনের, সেটা অবশ্যই এনকোয়ারি করা উচিত। কিংবা দেখুন যেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছিলেন যে উনি 2023-এর একটা ডিক্লারেশন দিয়েছেন, ওই জায়গায় বিভিন্ন জায়গায় উনি ওনার বলছিলেন যে কি 10 গ্রামও স্বর্ণ নেই, কিন্তু ওনার হাতে 5টা আংটি। এটা শুনুন, এটা কোনো বিষয় না। ওই 2023-এ উনি ডিক্লারেশন দিয়েছেন, তারপর উনি ওটা তো আজকে 2024, তাহলে তো 2023-এর যেটা আপনি বলছেন সেটা তো এখানে হবে না ভ্যালিড। কারণ আজকে 24-এ গিয়ে আমি আমার যখন ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে, আমার কি বলে অ্যাসেসমেন্ট ইয়ার আসছে, সেখানে আমি কি দেখাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। কিন্তু এখন যদি বলে যে এখন হাতে 5টা না 10টা আংটি অনেকেরই আছে, কিন্তু এটা নিয়ে যে ওনার করাপশনের যে একটা বিষয়কে একদম মানে করা, কারণ এটা 2023 বলছেন আপনি, এবং শাহজাহান ভাই স্বীকার করলো যে 2023-এর বিষয়টা। তো 2023-এর যদি সেরকম হয়ে থাকে, তাহলে এখন 2024, তাহলে 2024-এ ওনার যদি কোনো প্রপার্টির ইনক্রিমেন্ট হয়ে থাকে কিংবা ওনার প্রপার্টির উনি গেইন করে থাকেন, গ্রোথ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই উনি ওনার অ্যাসেসমেন্টে ওটাকে রিফ্লেক্ট করবেন। কিংবা সেটা 2023-এ উনি এটা করেছেন, 2024-এ আজকে ওনার ব্যালেন্স ওখানে 0 ছিল, আজকে এখানে দেখা গেছে 2 লাখ টাকা, তাহলে উনি সেটা 2024-এ তো বলেননি, সেটা তো ডিক্লারেশনটা ছিল 2023-এর। আমি সেটা বলার চেষ্টা করছি আর কি। তো সেক্ষেত্রে আমি এবার একটু প্রদীপ্তদার কাছে যাই, এরপর আমি আসছি। প্রদীপ্তদা, আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কি দিল্লিতে ফ্ল্যাট কিনতে চাইবেন যদি আমরা অফার করি আপনাকে? মানে 20 লক্ষ টাকায় কোন জায়গায় দিল্লির ফ্ল্যাট পাওয়া যায়? মানে আপনার সেই ধারণাটা কি আছে যে 20 লক্ষ টাকায়, অন্তত 20 লক্ষ টাকায় আগরতলায় কোনো গলিতে গলিতে ফ্ল্যাট পাওয়া যায় কিনা আমার অন্তত সন্দেহ আছে। কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বললেন যে 20 লক্ষ টাকায় দিল্লিতে ফ্ল্যাট পাওয়া যায়। আপনার কি কথাটা বিশ্বাস হয়েছে? আপনার হজম হয়েছে এই কথাটা? মানে আমার না এখনো হজম হচ্ছে না এই কথাটা যে 20 লক্ষ টাকায় দিল্লিতে ফ্ল্যাট। আপনার হজম হয়েছে কিনা এই কথাটা শোনার পর? সাধারণ মানুষ এই সমস্ত দুর্নীতি নিয়ে কি মনোভাব পোষণ করে? প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ কাদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে থাকে? তারা কি সত্যি তাদের প্রতিনিধি নির্বাচন করে, নাকি তাদেরকে যে প্রতিনিধি নির্বাচন করানো হয় এবং তারাও তাতে সম্মতি দিয়ে থাকে? এই বিষয়টা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে এত দুর্নীতির এক্সপোজার হয়েছে, সারা ভারতে নানা জায়গায় অনেক দুর্নীতির এক্সপোজার হয়েছে। তাতে সাধারণ মানুষের অবস্থানের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছে সেটা একটা বড় বিষয়। সেক্ষেত্রে ত্রিপুরা রাজ্যেও 20 লক্ষ টাকার ফ্ল্যাট বা 20 কোটি টাকার ফ্ল্যাট যেটাই হোক না কেন, সাধারণ মানুষের তাতে কি যায় আসে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এই যে আলোচনা করছি, বিধানসভা আলোচনা হয়েছে, পত্রিকা মানে মিডিয়াতে উঠেছে, পত্রিকায় আমরা দেখেছি,
আপামর সাধারণ তিনি যে অংশের প্রতিনিধিত্ব করছেন, জনজাতিভুক্ত মানুষদের প্রতিনিধিত্ব করছেন, সেই জনজাতিভুক্ত মানুষ যারা গ্রাম পাহাড়ে আছেন, যে সাধারণ দরিদ্র মানুষ, অভুক্ত মানুষ, যাদের কর্মসংস্থান নেই, তাদের প্রতিনিধিত্ব করছেন এমন একজন মানুষ যিনি যে ঘোষণা দিচ্ছেন ওনার মানে প্রচুর সম্পত্তি আছে, আগের থেকে ওনার প্রচুর সম্পত্তি, 100 কোটি টাকার সম্পত্তি ওনার আছে, এরকম একটা ব্যাপার। তো 200 কানি জমির মালিক। তো এই যে জমিদারদের যে আসলে জনপ্রতিনিধি নির্বাচিত করার যে ব্যাপারটা, তারা জনগণের জন্য কাজ করবে কিনা নাকি নিজেদের জন্য কাজ করবে, সেই ব্যাপারটা যদি সাধারণ মানুষের কাছে পরিষ্কার না হয়, তাহলে আসলে আমাদের এই আলোচনাটা অর্থহীন হয়ে যায়। সত্যি এটা হয় না, কিন্তু আসলে ভ্যালুয়েশন কম দেখানো হয়। এটা আমরা দেখেছি বিভিন্ন ফ্ল্যাট বাড়িগুলো বেচা মানে বিক্রি হয়, তাতে কি হয়, ভ্যালুয়েশন কম দেখানো হয়। উনি হয়তো যে ভ্যালুয়েশনে ফ্ল্যাটটা কিনেছেন সেটা দেখিয়েছেন, সেই ফ্ল্যাটটার দাম হয়তো 1 কোটি টাকা হতে পারে, ওইটাই উনি দেখেছেন। সরকারি ভাবে হয়তো ভ্যালুয়েশনটা 20 লক্ষ টাকা আছে, তার জন্য উনি এর বেশি বলতে পারেননি, এটা হতে পারে। আমরা এখানে দেখি যে 5-6 লাখ টাকা দেখানো হয় ফ্ল্যাটের, আসলে ফ্ল্যাট বিক্রি হচ্ছে 30 লাখ, 35 লাখ, 30 লাখ টাকা। তো ওই রকম কোনো ব্যাপার হতে পারে। কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে দুর্নীতির অভিযোগগুলো এস্টাবলিশ হয় কি শেষ পর্যন্ত কিন্তু হয় না। এই যে সিবিআই বা ইনকাম ট্যাক্স যে কেসগুলো ফাইল করছে এবং যেগুলো তদন্ত হচ্ছে, অনুসন্ধান হচ্ছে, তার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত মানে রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ মানুষের মানে শাস্তি হচ্ছে, ওই রকম বিষয় আসছে কি শেষ পর্যন্ত? অভিযোগ থাকছে, তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে যাচ্ছে, কিছুদিনের জন্য মানে নির্দিষ্ট কিছু মানুষকে সিলেক্টিভ ওয়েতে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, কখনো ইডির অধীনে জেলে, কখনো সিবিআইয়ের অধীনে জেলে, এরকম 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর জেলে থাকছেন, তারপর ওরা জামিনে মুক্ত হচ্ছেন। তারপর কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। আর এছাড়াও এরকম যে অভিযোগগুলি হয়, যেহেতু উনি শাসক দলের মানে বিধায়ক, ফলে আমরা দেখেছি যে এখন ভারতের যে ট্রেন্ড আছে, সাধারণত বিরোধী দলে যারা আছেন তাদেরকেই অ্যাকচুয়ালি ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্সের অধীনে নিয়ে আসা হয়, মানে তদন্ত করা হয়, ইনভেস্টিগেশনের পর তাদের কারো আবার গ্রেপ্তারও করা হয়। কিন্তু উনি যেহেতু আছেন শাসক দলে, তো চিরাচরিত যে রীতি দেখতে পাচ্ছি আমরা এখন, সেই হিসেবে ওনার সে ব্যাপারে কোনো ইডি সিবিআই তদন্ত হবে না বলাই যায়, অভিযোগ আসলেও। এখন কথা হচ্ছে যে কতদূর এগোবেন এই যিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের যিনি বিধায়ক, তিনি কতদূর এগোবেন শেষ পর্যন্ত এটা নিয়ে? এটা কি রাজনৈতিক ভাবে থাকবে নাকি এটা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত যাওয়ার ব্যাপার আসবে? আমরা অনেক সময় দেখেছি এরকম অনেকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। একজন মন্ত্রী আছেন, আরেকজন মন্ত্রী আছেন উত্তর ত্রিপুরার 59 ডিস্ট্রিক্টের, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল। 2জন মন্ত্রী আছেন, ওনার বিরুদ্ধে 2জনের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল, কিন্তু সেগুলি নিয়ে আর এগোনো হয়নি। কিন্তু এখন চলে এসেছেন বিকাশ দেবপুর। আগের 2জনের কিন্তু এখন কি হয়েছে এবং তদন্ত কি হয়েছে বা তাদের অভিযোগ নিয়ে কতদূর এগিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ফলে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগগুলো রাজনৈতিক থাকছে, সেগুলি ফলপ্রসূ হচ্ছে না, আর সাধারণ মানুষ উদাসীন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। অর্থাৎ দুর্নীতির মতো চলছে, দুর্নীতি হয় না এটা কোনোভাবেই বলা যায় না। সর্বক্ষেত্রে সমাজে দুর্নীতি আছে। রাজনীতি যারা করেন, যারা ক্ষমতায় আসীন হন, তারা হিসেব করেই আসীন হন যে আমি কিভাবে কতটা ব্যবস্থা করতে পারবো আমার নিজের জন্য, সেটাই হিসাব করে। ঠিক, আমি আসছি শাহজাহান ভাই। আমি গতকালকে কি বলেছেন বিকাশ দেববর্মা, একটু ছোট্ট আমাদের দর্শকদের এই আলোচনার স্বার্থে কি একটু ছোট্ট আমি একবার শোনানোর চেষ্টা করব। কি তথ্য উনি নিজের সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেছিলেন, একদম কাট সেই তথ্যগুলো একবার শোনাবো। যত নখলুমকা বেলে বেলে হামबाय যত মিডিয়া রং তিনি আজকে আমি এই মিডিয়া প্রেস মিট করার খুব সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুর বিল্ডিং নাকি আমি 60 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিটিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে
যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে, আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি, আপনি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমিনি বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন, আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে, আপনি মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে, এটা আমার না। আমি এটা বলছি যে এই ডক্টর ইলালুর যে অ্যাডভাইজার জমিনির যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই, এটা আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি খরিদ করি নাই। এই বিল্ডিংটা আমি তবু বলে দিচ্ছি আপনাদেরকে, মিডিয়া নেটের মালিক অনিল চমনি দোকান আছে, মোবাইলের দোকান আছে, ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার, উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়া হবে কোথাও আপনারা শুনছিলেন বিকাশ দেববর্মার সেই তথ্যগুলো। বিকাশ দেববর্মা এক প্রকার কিন্তু গতকালকে নিজের যে বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে আমার কোনো পেট্রোল পাম্প নেই, আমার যে ফ্ল্যাট রয়েছে সেটা আমি কিনেছি। কিভাবে কিনেছেন নিজের ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা, তারও তিনি যুক্তি দিয়েছেন। প্রথম, কিভাবে নিজের বক্তব্যের বিরোধিতা নিজেই করলেন দেখুন। উনি প্রথম বললেন উনার যে হাতাই কতর অর্থাৎ বড়মুড়ায় হাতাই কতরে যে জায়গা রয়েছে, যে জায়গায় উনি এখন একটা বিল্ডারের কাছে সেই জায়গাটি দিয়েছেন, সেখানে নাকি একটি রিসোর্ট করা হবে। ভালো কথা। উনি এই যে বিল্ডারের সঙ্গে বিজনেসটা করছেন 60-40 রেশিওতে, সেখান থেকে প্রাথমিক অবস্থায় বিকাশ দেববর্মাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই 25 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা দিয়ে উনি দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। আর এটা হচ্ছে প্রেস কনফারেন্স করার শুরুতে। আর শেষে কি বললেন? শেষে বললেন যে উনি এই ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন। কত টাকা? 25 লক্ষ টাকা। আর সেই 25 লক্ষ টাকা লোনের থেকে 20 লক্ষ টাকা দিয়ে তিনি দিল্লিতে স্ত্রীর নামে ফ্ল্যাট কিনেছেন। এবার কোন বিকাশ দেববর্মা ঠিক? প্রেস কনফারেন্স শুরু হওয়ার সময় বিকাশ দেববর্মা ঠিক, না প্রেস কনফারেন্স শেষ হওয়ার আগে আমাদের এই প্রশ্নের উত্তরে তিনি যে কথাটা বললেন সেটা ঠিক? আমি মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, মানে 20 লক্ষ টাকায় যদি ফ্ল্যাট কিনতে হয়, আপনি কোনটা চুজ করবেন? পশ্চিমবাংলা, কলকাতা, পশ্চিমবাংলা আগরতলা, না দিল্লি? মানে দিল্লিতে 20 লক্ষ টাকায় ফ্ল্যাট কিনতে পারবেন কিনা, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। না, রাজ্যবাসী আলোচনা করছে, রাজ্যবাসী এটা। ভাই, দিল্লিতে এমন কোনো এলাকা নাই যে এলাকাতে 20 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট পাওয়া যায়, সেটা আমার জানা নেই। এখানে হয়তো অনেকেই দিল্লি খুব যাওয়া আসা করেন, আমারও সৌভাগ্য হয়েছে দিল্লিতে যাওয়া আসা করার।
প্রত্যন্ত এলাকায় কোথাও ভাই 20 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট পাওয়ার চান্স নাই। এটা আমি বিশ্বাস করি না, এটা মানে অবশ্যই একটা কথা। ঠিক আছে, এবার আমি একটু প্রশ্নে আসি। এটা আমার একটু রসিকতা ছিল, কারণ আমি এত পরিমাণ কমেন্টস দেখছি আমাদের অনুষ্ঠানের ইসেতে, এবং গতকালকেও একটি অনুষ্ঠানের নিচে মানে প্রত্যেকে জানতে চাইছিলেন যে 20 লক্ষ টাকায় দিল্লিতে আদৌ ফ্ল্যাট পাওয়া যায় কিনা। এবার আমি প্রশ্নে আসছি, মৃন্ময়দা, কেন বিকাশ দেববর্মাকে একজন কেউ সাপোর্ট করছেন না? কেন বিধানসভার যখন আলোচনা হচ্ছিল ট্রেজারি বেঞ্চের একটা কেউ দাঁড়িয়ে বলতে পারলো না যে এই গোটা তথ্যটি বিধানসভাতে ভুল দেওয়া হচ্ছে, তথ্য প্রমাণ ছাড়া বলা হচ্ছে, যেভাবে স্বাধিকার ভঙ্গের একাধিক অভিযোগ নিয়ে অনেক সময় আলোচনা করেন অনেকে, তো সেই জায়গাতে কেন পারলো না? সেটার মূল কারণ কি এটা যে সুদীপ রায় বর্মন বক্তব্যের শুরুতেই বলে দিয়েছিলেন যেই দাঁড়িয়ে কথা বলবে, যদি কেউ সেখানে ওনাকে বাধা প্রদান করে বা ডিস্টার্ব করে, তাহলে তার বিরুদ্ধে কাগজ তুলে ধরা হবে? মানে এই ভয়টা কি প্রত্যেকের মধ্যে রয়েছে যে আজকে যদি আমি বিকাশকে বাঁচাতে যাই, আমি মন্ত্রী বিকাশকে বাঁচাতে যাই, তাহলে আমার বিকাশের গল্পটা বেরিয়ে আসবে? এই ভয়টা কি কাজ করছিল? আমার মনে হয় এটা ভয় না, এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবটাই হচ্ছে এটা যে এই সরকারের মধ্যে যে মানে করাপশনের যে সাবজেক্টটা, এই করাপশনের সাবজেক্টটা বন্যার জলের মতো সব জায়গাতেই ঢুকে গেছে। বন্যার জল যেমন এবার সব জায়গাতে ঢুকে গেছে, সমস্ত ত্রিপুরার সমস্ত নদীতে মানে তার বিপদ সীমার উপরে চলে গেছে। এই সরকারের মধ্যেও করাপশনটাই সেই লেভেলেই চলে গেছে। সুতরাং সেই জায়গাতে সবাই তো বাঁচার জন্যই চেষ্টা করে, বাঁচতে চায়। সেদিক দিয়ে বলছি যে এই যে করাপশন, সেই করাপশনটা এই সরকারের একটা মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে, যে এই সরকার করাপশনের সাথে সরাসরি ভাবে যুক্ত আছে। একটা মিনিস্টার যুক্ত, আজকে এই মিনিস্টার, কালকে সেই মিনিস্টার, এটা বলছে। তো মিনিস্টাররা কেউ কেউ এটা ধরুন বিরোধিতা করে। আমি তার জন্যই বলছি, ঊনকোটি জেলার ফটিকরায়ের যে মিনিস্টার বলেছিলেন, সেই উনি ওই সভাতে একটু বলেছিলেন শেষ, উনিও কিন্তু অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে ওই বিকাশ দেববর্মার পক্ষে দাঁড়াননি, ওই মিনিস্টার দাঁড়াননি। তার জন্য বলছি যে করাপশনের যে স্রোত, জলের যে স্রোত, সেই স্রোত এই সরকারটার মধ্যে ডুবে গেছে, এটা সরকারের মধ্যে একদম পুরোপুরি ভাবে। সুতরাং সেদিক থেকে কেউ এটা বলো ভয়ের ব্যাপার না, এটা হচ্ছে বাস্তব সত্য। আরেকটা হচ্ছে যে ধরুন আপনি মানে জাস্ট আমি এটা লিগেল একটা অপশন এখানে উনি বলেছিলেন, আমি সেটা বলতে চাই বলার ক্ষেত্রে যে ঠিকই আছে, 2023-এ আমি যে মানে আমার যে হিসাবটা আমি দিয়েছিলাম সেটা ঠিক আছে। তারপরে আমার 1 বছর বা 1.5 বছরের সম্পত্তির উন্নতি হয়েছে। তাহলে ধরুন 2023-এ কিন্তু আমার 200 কানে জমি ছিল না, কিন্তু 1.5 বছরে আমার 200 কানে সম্পত্তি এলো ঠাকুরদা, দাদু গিফট করেছে। এটা তো এটা কি করে হলো? কারণ আপনার যদি সম্পত্তিটা বাড়ে, তার সোর্স অফ ইনকাম কি, সোর্সটা কি, যে আমি আর সোর্স আছে, কারণ ওই যে সোর্স, যে সোর্সটা কি, যেমন আপনার বলি ব্যাংকে রেখেছেন, LIC-তে রেখেছেন। আপনি দেখুন, আমি একটা রেফারেন্স দিই, যেমন ধরুন CPM এর জেনারেল সেক্রেটারি প্রয়াত হয়েছেন, আপনি দেখবেন মিডিয়াতে চলে এসেছে, মিডিয়াতে যে ওনার কত সম্পত্তি আছে, সেই সম্পত্তিতে লেখা আছে, মানে সম্পত্তির একটা হিসাবে লেখা আছে LIC-তে 20 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 19 লক্ষ টাকার মতন ওনার সম্পত্তি আছে, মানে জমির আছে। 20 লক্ষ টাকা যদি আপনার LIC-র মধ্যে থাকে, তো এটা ম্যাচুরিটির জন্য হবে, এটা বেশি হতে পারে, এটা তো একটা সোর্স অফ ইনকাম। বাড়ির জায়গা যেটা আছে সেটাও একটা সোর্স অফ ইনকাম, যখন এখন তার ভ্যালু এত টাকা, 2 বছর পরে সেটা আরো বাড়তে পারে। আমি বলছি বিকাশ দেববর্মার এভিডেভিটটার মধ্যে এই ধরনের সোর্স অফ ইনকাম আমরা দেখিনি। তার জন্য বলা হয় যে হঠাৎ করে 1.5 বছরে 200 কানি জমি, আমার বাবা ঠাকুরদা জমিদার ছিলেন। না না, মৃন্ময়দা, উনি বলছিলেন যে উনি অনেক আগে থেকে কন্ট্রাক্টরই করেন, মানে উনি অনেক আগে থেকে কন্ট্রাক্টর, মানে কোটি কোটি টাকার উনার ওয়ার্ক অর্ডার। কিন্তু আশ্চর্যের বিষয়, উনার একটা ব্যাংক অ্যাকাউন্টে 16,918 টাকা SBI এর, আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, সেখানে 1,000 টাকা, আর PNB যেটা 11540110123723 নম্বরের যে অ্যাকাউন্ট নম্বরের যে PNB ব্যাংক অ্যাকাউন্টের দেখা যাচ্ছে, সেখানে তিনি দেখিয়েছেন 0। যিনি কোটি কোটি টাকার ব্যবসা করেন, তার কিন্তু যারা কোটি কোটি টাকার ব্যবসা না, যারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, যারা আগরতলা শহরে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করে, তাদের কিন্তু CC অ্যাকাউন্ট থাকে।
সেই সিসি অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু উনি দেখিয়েছেন যে আমার সিসি অ্যাকাউন্ট আছে, আমি কন্ট্রাক্টর। তার জন্য বলছি ওটা হচ্ছে একটা মানে এফিডেভিটটা দিতে হয়, তার জন্য দিয়েছেন। অরিন্দম দা ঠিকঠাকই বলেছেন যে তারা যখন দেন তারা তো তাদের মতো করে তথ্যগুলোকে দেওয়ার চেষ্টা করেন, তারা সেটা দিয়েছেন। কিন্তু এই তথ্যটাতেই ফাঁক যে আপনি এত টাকা, আপনার সোর্স অফ ইনকাম কি, এত টাকা আপনি কোত্থেকে পেলেন। তার জন্য বলছি যে এই সমস্ত বিষয় হচ্ছে যে উনার যা কিছু আছে, হ্যাঁ শাহজাহান কি জানি তুলে ধরেছে আবার একটা, তার জন্য বলছি যে উনি যা বলেছেন মানে এটা করাপশনটা হচ্ছে আমি বললাম তো বানের জলের মতো ত্রিপুরা সরকারের মধ্যে ঢুকে পড়েছে। সেটা থেকে তারা বেরোনোটা ওই তারা যে স্বচ্ছ ভারত মানে এন্টি করাপশন যে মুভমেন্ট আছে তাদের গভর্নমেন্টের, সেটা যদি তারা করতে পারে, ইডি সিবিআই দিয়ে যদি করতে পারে নিজেদের মধ্যে, তাহলে হয়তো কিছুটা সুরাহা হতে পারে। আমি এবার শাহজাহান ভাইয়ের কাছে আসবো। শাহজাহান ভাই, একদিকে যখন বিকাশ দেববর্মা ভুরি ভুরি অভিযোগ উঠছে, তখন বিকাশ দেববর্মা বলছেন সুদীপ রায় বর্মন সুদখোর, মানে সুদের ব্যবসা করছেন। মানে আমরা জানতাম যে এতদিন এই শব্দটা ছিল বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ওনার বিরুদ্ধে অনেকে বললেন, কিন্তু এখন সুদীপ রায় বর্মনকে বলা হচ্ছে উনি সুদের ব্যবসা করেন। কি বলবেন? মানে যিনি সুদীপ রায় বর্মন তো অভিযোগ তুলেছেন বিকাশ দেববর্মার বিরুদ্ধে, এবার বিকাশ দেববর্মা বলছেন উনার কাছে তথ্য প্রমাণ রয়েছে যে উনি সুদের ব্যবসা করেন, স্ত্রীর নামে প্রচুর ব্যবসা রয়েছে। কি বলবেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। যাই হোক, এখন সুদীপ রায় বর্মন সুদের ব্যবসা করেন কি করেন না, আমি কোনোদিনও সুদ আনতে যাইনি, তো আমি বলতে পারবো না, আর কেউ নেই। হয়তো বিকাশ বাবু টাকা চেয়েছিলেন, সুদে পাননি, তাই ওনাকে সুদখোর বলেছেন। এটা বিকাশ বাবু এবং সুদীপ রায় বর্মনই বলতে পারবেন। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল, তো শুনছিলাম অনেকের আলোচনা, এবং গতকালকের বিকাশ বাবুর যে সাংবাদিক সম্মেলন, তার মধ্যে দুই একটি কথা তুমি তুলে ধরেছিলে, যে উনি সাংবাদিক সম্মেলনের শুরুতে বলেছিলেন এক কথা, শেষের দিকে আরেক কথা। তুমি সাংবাদিক সম্মেলনটা ভালো করে দেখবে, উনি শুরুতে বলেছিলেন যে ওনার পেট্রোল পাম্প আছে, শেষের দিকে বলেছেন যে ওনার পেট্রোল পাম্প নেই। এখন কে সত্য, প্রথম দিকে সত্য বলছেন না শেষের দিকে সত্য? এবং উনি সাংবাদিক সম্মেলনে শ্রীরাম ফাইন্যান্সের একটি কাগজ দেখিয়ে বলেছিলেন যে আমি ফকির না, যদি ফকির হতাম 35 লক্ষ টাকা দিয়ে আমি জেসিবি কিনতে পারিনি। এই কথা বলেছিল তো বিকাশ বাবু কালকে। এবার ওনার একটু ইগোতে নিয়েছিলেন যে উনি হয়তো বা এটা কি ইগোর লড়াই নিয়েছিলেন যে কেন আমাকে আমি প্রসেনজিৎ এই কথা থেকে যাচ্ছি না। ওনাকে ফকির তুমিও বলনি, এই রাজ্যের জনগণও বলেনি, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনও বলেনি, কেউ বিকাশ বাবুকে ফকির বলেনি। উনি নিজেকে নিজে ফকির বলেছেন যে আমি তো ফকির না। ঠিক আছে, উনি তো ফকির না সবাই জানছেন, কারণ উনি যে তথ্য দিয়েছেন, যে সুদীপ বাবু যে তথ্য দিয়েছেন নাকি সেটা নাকি ভুল তথ্য, ওনার কাছে অনেক পরিমাণে সম্পত্তি আছে, তার মানে তিনি ফকির না। তিনি বলেছেন তিনি জমিদার, ওনার শ্বশুর জমিদার ছিলেন, ওনার বাবা চাকরি করতেন, মা চাকরি করতেন, ওনার পারিবারিক ভাবে ওনারা যারাই ছিলেন প্রত্যেকে উনি চাকরিজীবী ছিলেন। এবার ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটা কাগজ দেখাচ্ছি, রাজ্যের মানুষ দেখেছে কিন্তু সম্পূর্ণটা জানে না। এই যে কাগজ, এটা বিকাশ বাবুর দেওয়া 2023 সালের 28 জানুয়ারি 2023 সাল ভারতের নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য। এই যে বিকাশ বাবু বললেন না যে আমি ফকির না, আমি 35 লক্ষ টাকা দামের আমি একটি শ্রীরাম ফাইন্যান্স থেকে আমি একটি জেসিবি কিনেছি। এবার জেসিবিটা যদি উনার নামে ফাইন্যান্স হয়ে থাকে, সেখানে জেসিবির একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার। এই বিকাশ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী যে 6 নম্বর কলামে সেখানে দেখাচ্ছেন মোটর ভেহিকলস, এয়ারক্রাফট, কিচ্ছু নেই। এখন বিকাশ বাবুর কাছে জানতে চাইছি, উনি যে 35 লক্ষ টাকা দামের যে শ্রীরাম ফাইন্যান্স থেকে যে তিনি জেসিবি কিনেছেন, এটা কি 2023 সালের আগে না 2023 সালের পরে? আরো ইন্টারেস্টিং ব্যাপার, উনার শ্বশুর জমিদার, উনার স্ত্রী নাকি একজন জমিদারের মেয়ে। উনার স্ত্রীর সম্পত্তির পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা মাত্র, আর উনার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনি দেখিয়েছেন এই কাগজে 55 লাখ। তো তিনি শ্রীরাম ফাইন্যান্সের কথা বলেছেন। এই যে 15 পাতার তিনি একটি নথি ভারতের নির্বাচন কমিশনকে দিয়েছিলেন, এই নির্বাচন কমিশনের দেওয়া, আমি তোমাকে বলছি, এটা যারা দেখছেন রাজ্যের মানুষ, সেইখানে তিনি এই যে একটু আগে খুব সম্ভবত মিনময়দা বলছিলেন
যে সিসি বা সিসি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, কিন্তু আবার এসটি কর্পোরেশন থেকে লোন নিচ্ছেন 2,17,000-এর। আমি বলছি তিনি নাকি 25 বছর ধরে কন্ট্রাক্টারি করছেন, অথচ উনার ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র ক্যাশ থাকেন 10,000 টাকা। ঠিক আছে, তিনি এখানে লোন দেখিয়েছেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে পিএমএজিপি লোন নিয়েছেন 4 লক্ষ টাকা, তিনি এসবিআই ব্যাংক থেকে লোন নিয়েছেন 2 লক্ষ টাকা, তিনি ইউকো ব্যাংক থেকে লোন নিয়েছেন 50,000 টাকা, কর্পোরেশন ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন 2,17,000 টাকা। ওনার লোনের মোট পরিমাণ 8,67,000 টাকা। উনি এই দেওয়া তথ্য, তাহলে উনি যে জেসিবি কিনেছেন, উনি 25 বছর ধরে কন্ট্রাক্টারি করেন, এটা কি মানে তাহলে 2023 সালে কেন আসলো না? তাহলে শ্রীরাম ফাইন্যান্সের কথাটা কেন এই নথিতে দেওয়া হয়নি? দ্বিতীয় আরেকটা দেখাচ্ছি, আরো দেখাচ্ছি, এগুলো তো আমাদের বক্তব্য না, এটা ওনার বক্তব্য। এবার ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ওনার দেওয়া তথ্যতে উনি লিখেছেন ডিটেলস অফ প্রফেশন অর অকুপেশন। ওনার সেলফ দিয়েছেন উনি একজন সোশ্যাল ওয়ার্কার, আবার ওনার ওয়াইফ হচ্ছেন হাউস ওয়াইফ। তো তিনি যদি সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে আবার নিজেই বলছেন সাংবাদিক সম্মেলনে যে আমি 200 কানি জমির মালিক, আমার দাদু 200 কানি জমি ছিল, আমার বাবা চাকরি করতেন, আমি কন্ট্রাক্টারি করি। তাহলে কেন এই এফিডেভিটে, এই নথিতে উনি যে একজন কন্ট্রাক্টর ছিলেন, উনি যে লক্ষ লক্ষ টাকার বিজনেস করেন, সেটা কেন উল্লেখ নেই এখানে? উনি আবার তার নিচের প্যারাতে লিখেছেন সোর্স অফ ইনকাম ইফ এনি অফ ডিপেন্ডেন্স নীল, উনার কিছু নেই। তাহলে এই যে তথ্যগুলি উনি দিয়েছেন, এই সমস্ত 15 পাতার কোথাও উনার ওই 35 লক্ষ টাকা লোনের কোনো কথা উল্লেখ নেই। তাহলে আমরা তো বলতে চাইছি যে মন্ত্রী বিকাশ বাবু যেই দুর্নীতি করেছেন, আজকে মন্ত্রী বিকাশ বাবু লেজে গোবরে হয়েছেন। কারণ মন্ত্রী বিকাশ দেববর্মার কালকের সাংবাদিক সম্মেলনের কথা যদি আমি ধরি, তিনি 25 বছর ধরে যদি কন্ট্রাক্টারি করেন, উনি আরেকটা কথা বলেছেন, উনার বাড়িতে 2টো এয়ারটেলের টাওয়ার ভাড়া দেওয়া আছে, সেখান থেকে নাকি উনার স্ত্রী আর তিনি মিলে সেখানে 14,000 টাকা করে ভাড়া পান। এই 10 বছর ধরে যে ভাড়া পাচ্ছেন, তার থেকে তিনি নাকি ওই দিল্লির ফ্ল্যাট কিনেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন। আবার বলছেন যে না, আমি যার সঙ্গে আমি ওই যে একজন কি বলছিল যে ওই ফ্ল্যাটের যিনি কারবারি করেন, তার কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়েছেন। আবার বলছেন ব্যাংক থেকে লোন নিয়েছে। তাহলে কোনটা সত্য? একবার বলছেন এয়ারটেল কোম্পানির কাছ থেকে যে 14,000 টাকা করে 10 বছর ধরে জমিয়েছেন, সেই টাকায় ফ্ল্যাট কিনেছেন। আবার বলছেন প্রমোটারের কাছ থেকে 25 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন। শেষের দিকে বলছেন যে তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। তাহলে কোনটা সত্য এই তিনটার মধ্যে? এবং এই যে বিকাশ বাবুর যে 25 বছরের যে তিনি লক্ষ লক্ষ টাকার বিজনেস করেছেন, তিনি ফকির না বলছিলেন, তাহলে এই কেন উনার এই দেওয়া তথ্যতে মাত্র কেন বিকাশ বাবুর সেখানে কিছু উল্লেখ ছিল না? এই উত্তর বিকাশ বাবু দিতে পারবেন কিনা? আর দিতে পারেননি, সেটা সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর বিকাশ দেববর্মা দিতে পারেননি। আমি এবার প্রদীপ্তদা এবং অরিন্দম আমি শেষ করে দিচ্ছি। আমি 10 সেকেন্ড আমি বলছিলাম, আজকে আমরা বিকাশ বাবুকে নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বিকাশ বাবু, যেহেতু বিকাশ বাবুটা বেরিয়ে এসছে, আমি তোমাদের মাধ্যমে বলতে চাইছি, এই যে বিকাশ বাবুকে নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি তোমাকে বলছি, আবার আমার কাছে আরো একটি কাগজ আছে, আমি সেই প্রসঙ্গে বেশি বলবো না, শুধু জাস্ট একটু টাচ দিচ্ছি। এখানে ওই যে বারবার বলছিলেন না ফটিক রায় পাবিয়াছড়া, প্রাক্তন মন্ত্রী পাবিয়াছড়া, উনি 2018 সালে ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে যে তথ্য দিয়েছিলেন, আর 2023 সালের ভারতের জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের মধ্যে আকাশ পাতালের ফারাক। সেটা নিয়ে একদিন আলোচনা হোক যে এই বিজেপির বিধায়করা, বিজেপির চুরোপুটি নেতারা, যাদের ঘরে একসময় নুন আনতে পান্তা ফুরতো, আজকে কোটি টাকার বাড়ি বানিয়েছেন। এই রাজ্যের আরেকজন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মন্ত্রী, যার সার্টিফিকেট নিয়ে এক সময় সদলীয়রা বিরোধ জানিয়েছিলেন, যার বাড়ি উষাবাজারে বানিয়েছেন, তার পিছনের অর্থনৈতিক কি পরিকাঠামো ছিল, তার কি, এই সমস্ত নিয়ে আলোচনা হোক। শুধু বিকাশ দেববর্মা দুর্নীতিতে জড়িয়ে আছেন এমন না, এই মন্ত্রিসভার একাধিক মন্ত্রী অর্থনৈতিকভাবে এই দুর্নীতিতে জড়িয়ে আছেন। তার চুনোপুটি বহু নেতারা কোটি কোটি টাকার বাড়ি বানিয়েছেন। তাদের এই অর্থনৈতিক উৎস কোথা থেকে, সেটারও
আমি মনে করি এই বিজেপি সরকারের ইডি সিবিআই দিয়ে যদি ইডি সিবিআই নিরপেক্ষ ভূমিকা পালন করেন তাহলে আমাদের আমি আসবো তোমার কাছে। আমি একদম প্রায় শেষ পর্যায়ে আছি। আমি প্রদীপ্তদা এবং আমি প্রথম প্রদীপ্তদার কাছে যাচ্ছি। প্রদীপ্তদা, আপনি একজন সমাজকর্মী, নিঃসন্দেহে সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বিভিন্ন দিক বোঝেন। এই যে অর্থনৈতিকভাবে করাপশনটা করা, মানে রাজনীতিতে আসা, মন্ত্রী হওয়া, পদ পাওয়া, তারপর করাপশনটা করা, মানুষ তো এখনও রাজ্যের অনেক মানুষ দিন আনতে তাদের পান্থা ফুরোয়, তারা প্রতিনিয়ত চেষ্টা করেন একটা ভালো লাইফস্টাইল লিড করার, আর সেখানে যাদেরকে আমরা আমাদের ভোটে মন্ত্রী বানাচ্ছি তারা মন্ত্রী হওয়ার পর কি করছেন? করাপশন করছেন। আমরা পশ্চিমবাংলায় দেখেছি অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেককে জেরা করা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে এই মন্ত্রী বিকাশ দেববর্মার যে তথ্যগুলো এখন দেখানো হচ্ছে, এটার পেছনে আরও কি আছে, লম্বা লাইন আছে কিনা, সেটা তো অবশ্যই বড় প্রশ্ন। এবং আমরা এখনও বলছি, আমরা গতকালকেও বলেছি, আমরা হ্যাশট্যাগ দিতে বলছি প্রত্যেককে, সিবিআই হোক, এখানে এটার বিরুদ্ধেও সিবিআই হোক, একটা স্পষ্ট বার্তা যাক। প্রদেশ বিজেপি বা বিজেপি সরকার একটা বার্তা দিক যে যদি তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ ওঠে তাহলে তারাও এখানে সিবিআই করবে, অন্তত এই বার্তাটা পৌঁছে দেওয়া হোক। সিবিআই হোক বিকাশ দেববর্মার বিরুদ্ধে। এবং সবচাইতে বড় প্রশ্ন আমি আপনার কাছে যেটা করব, যে সাধারণ মানুষের দোষটা কোথায়? কেন সাধারণ মানুষের টাকা, যে ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা, যেটা জনজাতি কল্যাণের টাকা, জনজাতিদের কল্যাণ হওয়ার কথা, সেটা না হয়ে বিকাশের কল্যাণ হচ্ছে? কেন এটা হবে? কেন, কোন জায়গায় খামতি রয়েছে, যেটা রাজ্যের হয়তো মুখ্যমন্ত্রী বা প্রশাসন বা সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তারা যদি একটু নজর দিতেন, এই জিনিসটা হয়তো করতে পারতেন না মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রদীপ্তদা, সিবিআই বা ইডি যে ইনভেস্টিগেশন হবে সেটার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ইনভেস্টিগেশন হওয়া তো দূরের কথা, যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হতো তাদেরকেই অনেক সময় অনেকই ক্লোজ করে দেওয়া হয়েছে। যেমন আসামের মুখ্যমন্ত্রীর এগেনস্টে ইনভেস্টিগেশন চলছিল, উনি যখন দল পাল্টেছেন তখন কিন্তু ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আর মহারাষ্ট্রে আমরা দেখেছি এই যে এনসিপি থেকে বা শিবসেনা থেকে যারা শিফট করে গেছেন, যারা এখন বর্তমানে সরকারে আছেন, তাদের বিরুদ্ধে যে তদন্তগুলো ছিল সেগুলি ক্লোজ করে দেওয়া হয়েছে অথবা তদন্তগুলি বন্ধ আছে। মোট কথা হচ্ছে যারা শাসক দলের অন্তর্গত তাদের ক্ষেত্রে কিন্তু তদন্ত হওয়া তো দূরের কথা, যে তদন্ত চলছিল সেটাও অনেক সময় মানে ধীর গতিতে নিয়ে যাওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা হচ্ছে। বলা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে কেস তো তোলা হয়নি। আরে কেস তোলা হয়নি মানে কি? 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কেস উঠছেই না, তার মানে কি আসলে কেস বন্ধই আছে? তো সেক্ষেত্রে এখানে তদন্ত হবে সে আশা করা উচিত নয়। কোনো তদন্ত হবে না। আগে অভিযোগ উঠেছে তখনও তদন্ত হয়নি। বিরোধী পক্ষ হলে হতো, যেহেতু তারা শাসক দলে আছেন সেজন্য হবে না। এখন জনগণের দিকে যেটা আছে, জনগণের তো অ্যাকচুয়ালি গা শোয়া হয়ে গেছে পুরো ব্যাপারটা। আসল কথা হচ্ছে মানুষের যে বর্তমান অবস্থা, নৈতিকতা, সেটা কি হচ্ছে চালিত হচ্ছে আসলে অবস্থার পরিপ্রেক্ষিতে যেভাবে মানুষকে চালনা করা হচ্ছে সেভাবে। কারণ এই এই যে করাপশন করেন রাজনৈতিক নেতারা থেকে শুরু করে ডাক্তার, উকিল, মুক্তার, সবাই, ইঞ্জিনিয়ার, সমাজের সমস্ত জায়গায় প্রশাসনিক আধিকারিকরা, আইএস আইপিএস রা, প্রত্যেকের মধ্যে করাপশন চলছে। বিচার ব্যবস্থার মধ্যে করাপশন চলছে। মানুষের তাতে কতটা, মানুষ তাতে কতটা আন্দোলিত হচ্ছে। মানুষ কিন্তু আসলে আন্দোলিত যদি সত্যিই হতো তাহলে কিন্তু এই ব্যবস্থা বা অবস্থাটা অনেকটা পাল্টে যেত। বাস্তবে সেটা হচ্ছে না। এই উদাসীনতাটা কিন্তু সমাজের মধ্যে তৈরি করা হয়েছে। মানুষ 200 টাকা চুরি করলে একটা গরিব মানুষকে গাছে বেঁধে পিটিয়ে মারে, কিন্তু 200 কোটি টাকা যে চুরি করে তাকে স্যালুট করে। এই একটা অবস্থার মধ্যে আমরা আছি। অর্থাৎ মানুষের নৈতিকতা, বিচারবোধগুলি যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আমরা আশা করতে পারি না যে এত অভিযোগ থাকা সত্ত্বেও, অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খ বলার কোনো অর্থ নেই আমার পক্ষে, কারণ অনেক আলোচনা হয়েছে। এত কিছুর পরেও দেখা যাচ্ছে মানুষ কিন্তু ক্ষমতাশালীদের পক্ষে থাকছে, মানে ক্ষমতাশালীদের বিপক্ষে কিছু বলতে পারছে না। তাদের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও সেই ক্ষোভটা দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে প্রতিফলিত হচ্ছে না, প্রতিরোধ আন্দোলনগুলো হচ্ছে না। তার জন্যই আসলে সমাজে ব্যাপকভাবে দুর্নীতি সমস্ত স্তরে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ মানে বলা যায় যে মুরগি হওয়া, সে মুরগি হচ্ছে। ক্রমান্বয়ে কি হচ্ছে, ভোট আসছে, মানুষ ভোট দিচ্ছে, সরকার বদল হচ্ছে কিংবা বদল হচ্ছে না, নতুন করে আবার সেই দলই আবার সরকারে প্রতিষ্ঠিত হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু চলতেই যাচ্ছে। আমাদের এখন মূল বিষয়টা হচ্ছে যে মানুষের মধ্যে যে চেতনা যদি আমরা না তুলতে পারি, অভিযোগগুলি অভিযোগ আকারে যদি এসব থেকে যায় এবং কিছুদিন পরে রাজনৈতিক কিছু ফায়দাবাজি করে সেটা স্তীমিত হয়ে যায়, তাহলে কিন্তু অবস্থা যে তিমিরেই আছে। আমরা বরং যারা সমাজকে অন্তত কিছুটা পরিবর্তনের চিন্তা করে থাকি,
যারা অন্তত মনে করে যে সমাজের অবস্থা চলতে পারে না, মানুষের মধ্যে জাগরণ হওয়া উচিত। আসলে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি, দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারি। মিডিয়া তাতে একটা বড় দায়িত্ব নিতে পারে, আমরা তাতে সামিল হব, যে সামগ্রিক ভাবে একটা মানে মাস মোবিলাইজেশন, একটা ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা তৈরি করতে পারি ব্যাপকভাবে দুর্নীতির বিরুদ্ধে। যেখানে যেখানে দুর্নীতি হবে আমরা সমস্ত জায়গায় প্রতিরোধ করব, প্রতিবাদ নয়, কিন্তু প্রতিবাদ দিয়ে কিছু না, প্রতিরোধ করতে হবে। সেটা প্রশাসনের সমস্ত স্তরে, সরকারের সমস্ত স্তরে। এটা না করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি বারবার অভিযোগগুলি উঠছে, অভিযোগগুলি তারপর কি হচ্ছে, মানে প্রমাণ সাপেক্ষ করতে করতে কিন্তু আসলে সেটা তারপর দেখা যাচ্ছে মানে লঘু হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। মানে আজ এখন দুর্নীতি হয়তো শিখরে পৌঁছে যাচ্ছে, কিন্তু দুর্নীতি শিখরে পৌঁছক বা অর্ধেক রাস্তাতেই থাকুক, কোনো ক্ষেত্রে কিন্তু দুর্নীতি তদন্ত হচ্ছে না, মানুষের মধ্যে সেভাবে কিন্তু আলোড়ন হচ্ছে না। মিডিয়াতে আলোড়ন হচ্ছে, আজকে মিডিয়া একটা ভূমিকা নিচ্ছে, কিন্তু বিরোধী দলগুলি যেমন সেরকম সক্রিয়তা শেষ পর্যন্ত দেখাতে পারছে না, আর সাধারণ মানুষের অবস্থাও কিন্তু আশাপ্রদ নয়। সেই আশাপ্রদ করার জন্য আমার মনে হয় সমাজকর্মীদের থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরে যারা এখনো মনে করেন যে সমাজের কিছুটা মানে পরিবর্তন সাধন সম্ভব, তারা সবাই একত্রিত হয়ে আসলে প্রতিরোধের কাজটা করা দরকার। প্রতিরোধ কাজটা করতে পারলেই আসলে আমরা কিছু একটা মানে ফলপ্রসূ কিছু একটা পাবো, না হলে কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই থেকে যাবে। ঠিক। আমি একদম শেষ পর্যায়ে আছি, আমি অরিন্দম দার কাছে যাব। অরিন্দম দা, একটা বিষয় এবার আমি একদম শেষে, আজকে এই বিষয়ের উপর আলোচনা অনেক দীর্ঘায়িত করা যাবে, একদম আমরা যদি 2 ঘন্টা চাই করতে পারি। অরিন্দম দা, একটা জুড়ে দিচ্ছে একটা প্রশ্ন এই প্রশ্নটার সঙ্গেই, এবার কি মানে অন্তত পক্ষে রাজ্য সরকার, বিশেষ করে মন্ত্রিসভার এবং প্রদেশ বিজেপির একটা অন্তত স্টেপ নেওয়া উচিত, যেহেতু এত অভিযোগ উঠছে, এখন মন্ত্রী পদ থেকে বিকাশ দেববর্মাকে সরানোটা কি উচিত বলে মনে হয় না? এবং বিশেষ করে ভুরি ভুরি অভিযোগ, এত খবর হচ্ছে, আমরা খবর দেখাচ্ছি, আলোচনা হচ্ছে, মন্ত্রী লেজে গোবরে হয়ে যাচ্ছেন, এবার কি বিকাশ দেববর্মাকে এই পদটা থেকে সরিয়ে দেওয়া উচিত বলে মনে হয় না? কি বলবেন? আমার আগে 3 জন প্যানেলের মানে অনেকগুলো আমি নোট নিয়েছি, 1-2 করে, অথবা আমার হাতছাড়া হতেও পারে 1-2 বিষয়, যতটুকু সম্ভব আমি এগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমার মিন্ময়দা বলছিলেন যে বন্যার জলের মতো আপনার এই করাপশনটা ছড়িয়ে গেছে, যেভাবে আমাদের বন্যা এসছে অলিতে গলিতে সেটা ছড়িয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে তাহলে কি মানে বন্যার জলটা তো শুধু শাসক দলের ভেতরে সীমিত ছিল না, যখন বন্যার জল এসছে প্লাবিত হলো সব জায়গায়, তার মধ্যে বিরোধীরাও কিন্তু এদের দ্বারা এফেক্টেড হয়েছে। মানে আমি যদি মিন্ময়দার কথা ধরে নেই, তাহলে এর মধ্যে কি এই করাপশনের মধ্যে বিরোধীরাও সামিল আছে? কারণ বন্যার জলটাকে আপনি আলাদাভাবে কিছু করতে পারবেন না যে বন্যার জল শুধু শাসক দল দিয়ে যাবে, বিরোধী দলে যাবে না, সেটাও আমার একটা প্রশ্ন। তারপর আসি যে কি বলে আপনার এই যে একটা ওনার, হ্যাঁ ঠিক আছে, আমি ওনাকে ডিফেন্ড করছি না, কিন্তু বিষয়গুলো একটা প্রশ্নের মুখে উঠে আসছে। হ্যাঁ, এই যে বিকাশ দেববর্মার বিভিন্ন কি বলে আপনার তুলে ধরা হলো যে উনি ফ্ল্যাট কিনেছেন, ওনার জেসিবি ছিল, ওনার ছিল, ওনার 2023-এর পর ওনার যে লাইবিলিটি কি ছিল, লোন কি ছিল, লোকটা কি লোন নিয়ে কিনেছে, আমি কিন্তু ডিফেন্ড করছি না, আমি আবারও বলছি, কিন্তু উনি যে কেনার পেছনে এটা কি লোন ছিল বা কিংবা ওনার লোন লাইবিলিটি কিছু ছিল কিনা, সেটাও কিন্তু তুলে ধরতে হবে, তাহলে সংবাদটা সঠিক পরিবেশন হয়। ঠিক আছে? তার মধ্যে আপনি যেটা বলছিলেন শাহজাহান ভাই যে 8 লক্ষ টাকা, হ্যাঁ ওটা উনি কি বলে ডিক্লারেশনে উনি দিয়েছেন যে 8 লক্ষ টাকার মতো ওনার লোন ছিল 2023 অবধি। তারপর কি কোনো উনি লোন নিয়েছেন কিনা সেটা তথ্য কিন্তু নেই। আর তারপর হচ্ছে যেটা করাপশন বলে আমি মানে ওনাকে একদম ডিসিশন নিয়ে নিচ্ছি যে করাপশন, উনি করাপ্টেড কিংবা উনি করাপশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা একটা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি, কিন্তু মানে পাবলিকলি বলছি আমি সেটা, যে অনেকে বিভিন্ন মত পোষণ করছেন যে উনি অলরেডি মানে এটার মধ্যে করাপশনের মধ্যে উনি জড়িত। তা আমার বিষয় হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কেস হয়েছে কিনা। ঠিক আছে? আমার কিন্তু জানা নেই। যদি কেস হয়ে থাকে তাহলে ইনভেস্টিগেশন কি বলছে, কিংবা উনি বেইল নিয়েছেন কিংবা সরকারের উপর কোনো কিছু কারবাই করেছে কিনা। ঠিক আছে? তারপর হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমি একটা বিষয় খুব ব্যথিত, এবং আমি একটা মেনটেনও করি, হ্যাঁ, যে কোনো পরিসরে আমি সেটা মেনটেন করি, ব্যক্তিগত আক্রমণ, ঠিক আছে, সেটাকে আমি কিন্তু পছন্দ করি না। এবং যেটা অপশব্দ ব্যবহার করা, যেটা বলছিলেন যে সুদখোর সুদীপ বাবুকে,
এটা কিন্তু আমি সমর্থন করি না। ঠিক আছে, এভাবে বলাটা, কারণ সুদখোর একটা রাজনৈতিক লড়াই হবে। আপনারা জানেন যে চৌকিদার চোর হে, ঠিক আছে, এই কথাটা বলাতে এই পার্টিকুলার কথাটার উপর কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট এর কাছে যাওয়ার পর মানে রাহুল গান্ধী কিন্তু আপনাকে বলতে হয়েছে সেটা, মানে অলমোস্ট এটা ক্ষমা চাইতে হয়েছে যে আমার এই ইয়েটা সেভাবে বলিনি আমি। ঠিক আছে, তো এরকম রাজনীতিতে হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু অপশব্দ ব্যবহার করা কিংবা আচরণবিধি রাখা, আমি মনে করি যে এদের রাজনীতি সম্পন্ন লোকদের একটা বড় দায়িত্ব। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে কিন্তু আমি যথেষ্টভাবে ওনাকে সুদখোর বলা কিংবা কোনো একজন মন্ত্রীকে একটা কিছু মানে কটূক্তি করা, তার একটু ভাবা উচিত রাজনীতি পরিবেশন, কারণ নাহলে আপনি জনপ্রতিনিধি, জনগণ তাহলে ওনাকে কি বলবেন? ঠিক আছে, এটা একটা বিষয়। আর আরেকটা যেটা বলছিলেন প্রদীপ বাবু, উনি বারবারই বলছেন যে ইনভেস্টিগেশনে ইডি সিবিআই কি বলে শাসক দলের কেউকে ধরবেন না, কিংবা হিমন্ত বিশ্ব শর্মার এটা উনি বলছিলেন যে উনি হিমন্ত বিশ্ব শর্মা ইডি থেকে ড্রপ করা যায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন যে এটা কি আসলে কি ড্রপ করা হয়েছিল নাকি ওনাকে কোনোভাবে উনি জড়িত ছিলেন। ঠিক আছে, এগুলো একটু আপনি খোঁজ নিয়ে দেখুন। তাহলে এই যে ওনার একটা, এবং উনি বিচার ব্যবস্থার উপরে কিন্তু একটা আঙুল তুলেছেন প্রদীপ্ত বাবু, উনি অ্যাডমিনিস্ট্রেশনের উপর আঙুল তুলেছেন, উনি আইএস অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাহলে আপনি এই যদি আপনি সবটা আপনার যদি নেগেটিভিটি থাকে, তাহলে আপনি কিভাবে আপনি কি থিওরি দিতে চাইছেন, কি আপনি সুজাও দিতে চাইছেন একজন সমাজকর্মী হিসেবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে। তা এই যে বিষয়গুলো আমার মনে হয় যে এবং লোয়ার ভ্যালুয়েশন, একটা লোয়ার ভ্যালুয়েশনের কথা উঠে এসছে। আমি বারবার বলছি, আমি ডিফেন্ড করছি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে যে লোয়ার ভ্যালুয়েশনে যদি আমার যদি এটা গভর্নমেন্ট প্রাইস যদি আমার দেখা যায় যে 20 লাখ টাকা আছে, সেই গভর্নমেন্ট প্রাইস থেকে আমি 1 টাকা কমে করতে পারবো না। কিন্তু গভর্নমেন্ট প্রাইসটা যদি আমি 20 লাখ 1 টাকা দিয়েও কিনি কিংবা 20 লাখ টাকা দিয়ে কিনি, তার জন্য আমাকে স্ট্যাম্প পে করতে হয়। তো সেক্ষেত্রে যদি হিডেন কিছু হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে 20 লাখ টাকা সম্পত্তি 1 কোটি টাকা বিক্রি হয়েছে? তাহলে আপনাকে করাপশনের যে বিষয়টা মানে যে টোটালি একটা যেটা রুট জায়গাটা, তাহলে তো আপনার কাছে ডকুমেন্ট বলছে যে 20 লক্ষ টাকা দিয়ে আমি কিনেছি, সেক্ষেত্রে আমি 20 লক্ষ টাকা এই সম্পত্তি কিনেছি। তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে তাহলে ওনার বিরুদ্ধে যদি একটা কেস হয়, সেক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন হয়, আমি বলছি অরিন্দম দা, শতপ্রণোদিত কি সিবিআই এখানে আসতে পারে? মানে যেহেতু এত অভিযোগ উঠছে, সরকার কি এটা তদন্ত করার জন্য সিবিআই কে আনতে পারে? না, এটা আপনার সরকার কিংবা মাননীয় হাইকোর্ট এটাকে করতে হবে। সিবিআই তদন্তের ক্ষেত্রে অনেক কিছু আছে, তো সরকার এটাকে করতে হবে, কিংবা মাননীয় হাইকোর্ট যদি সেই হিসাবে কোনো রায় দেয়, কোনো তো আদেশ দেয়, হ্যাঁ আদেশ দেন। তো এই জায়গাগুলো কিন্তু একটু আমাদের মানে ঠিক আছে। একটা অভিযোগ এসছে, অবশ্যই অভিযোগটা আমি মনে করি না একটা ভালো অভিযোগ, কারণ একজন মন্ত্রী বিরুদ্ধে এরকম অভিযোগ আসা, সেটা ঠিক আছে, অভিযোগের বিষয়টা আসতেই পারে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে যে ওনাকে একদম ফাইনাল ডিসিশন নিয়ে উনি মানে যে কেউ হতে পারে, এটা আজকে ধরুন যে বিষয়টা ওনার বিরুদ্ধে এসছে, হ্যাঁ, ওটা অন্য বিরোধীদের পক্ষেও আসতে পারে, বিরোধী কোনো নেতার বিরুদ্ধেও আসতে পারে, কালকে সুদীপ বাবুর বিরুদ্ধেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তথ্য সাপেক্ষগুলো যাতে মানে সার্টিফাইড হয়, সেটাও একটা কিন্তু বিষয়, যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা সার্টিফাইড কিনা, হ্যাঁ, ওটাও কিন্তু একটা দায়িত্বশীল মানে সংবাদ পরিবেশনের একটা পার্ট বলে আমার মনে হয়। তো এই বিষয়গুলো, আর প্রদীপ বাবুকে আমি বারবার করে বলবো যে আপনার যে সামাজিক চিন্তাধারাটা, সেটা হ্যাঁ, প্রতিবাদ করা ভালো, প্রতিরোধ, এটা কিন্তু আপনার সামাজিকতা, যখন আপনি সমাজকে করতে যাবেন, সেক্ষেত্রে প্রতিবাদের মাধ্যমে আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে, প্রতিবাদটা আসতে হবে। আর প্রতিরোধটা কি, সেটাকে লাঠিসোঁটা নিয়ে তো অবশ্যই নয়। তো প্রতিরোধটা আপনি কিভাবে করবেন সেটাও তো উঠে আসেনি। আর বিচার ব্যবস্থাকে আপনি বলতে পারেন, কারণ আমাদের জুডিশিয়ারি, দ্য ওয়ার্ল্ড বেস্ট জুডিশিয়ারি, একটা জাস্টিস ডেলিভারি সিস্টেম আমাদের সবচেয়ে বৃহৎ, কারণ এটা মানে আমাদের কনস্টিটিউশন এইভাবে তৈরি করা যে বিভিন্ন কনস্টিটিউশনের নিয়ে কিন্তু আমাদের একটা মানে স্থায়ী একটা বিষয় আমাদের পরিবেশন হয়েছে কনস্টিটিউশন, যেটা আমাদের আত্মা বলা যেতে পারে। একদম শেষ দিকে চলে এসেছি, যেহেতু এখন অরিন্দম দা প্রত্যেকের বিষয়টাকেই পয়েন্ট আউট করলেন, তাই আমাকে প্রত্যেকের কাছেই হয়তো যেতে হবে। এদিকে প্রদীপ্ত দা হাত তুলেছেন, প্রদীপ্ত দা কিছু একটা বলবেন, একদম ছোট্ট করে যদি বলেন।
আমি বলতে চাইছি যে অরিন্দম বাবুর প্যারামিটারে তো আর আসলে নেগেটিভিটি পজিটিভিটি বিচার করলে হবে না। উনি ওনার মতো করে বিচার করেছেন, ঠিক আছে। সমাজকর্মীদেরও দায়বদ্ধতা আছে, তাদেরকে কোদালকে কোদাল বলার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে সমাজে সর্বস্তরে করাপশন থাকলে বলবো না যে সর্বস্তরে করাপশন আছে। আরে কেন্দ্রীয় সরকারও তো বলছে, নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে করাপশন সমস্ত স্তরে আছে, সেটাকে উনি সাফ করবার জন্যই তো উনি 2014 সালে এসেছিলেন, এবং উনি নির্দিষ্ট করে বলেছেন যে সমাজের সমস্ত করাপশন আছে। করাপশন যদি সর্বস্তরে থাকে তাহলে তো সর্বস্তরের ভিতরে আপনিও আছেন। না না, করাপশন যদি সর্বস্তরে থাকে তাহলে করাপশনের মধ্যে আপনিও আছেন, কারণ আপনি কিন্তু এক একটা স্তরের মধ্যে আমি আপনি সবাই আছি। সেক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু আইসোলেট করতে পারবেন না। সেটা তো ঠিক আছে, আপনি আমার সঙ্গে জানেন না বলে আমাকে নিয়েছেন, ঠিক আছে, খুব ভালো কথা। আপনাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন কিভাবে ইনভেস্টিগেশন, মানে কিভাবে করাপশন আছে এবং তার ব্যাপারে ইনভেস্টিগেট করতে হবে, কাউকে উনি ছাড়বেন না, সেটা বলেছিলেন, এখনো বলছেন। এবং বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চলছে, বিভাগীয় তদন্ত চলছে, নানাভাবে তদন্ত চলছে। তো সমাজের তদন্ত চলছে। তো করাপশন সব স্তরে আছে, সেটা স্বীকৃত। এটা রাজনৈতিক নেতারা, মন্ত্রীরাও স্বীকার করেন যে করাপশন সর্বস্তরে আছে। আমি সেটাই বলেছি, কথা প্রসঙ্গে বলেছি। কিন্তু এটাকে আপনি হাইলাইট করছেন, বারবার বলছেন যে আমি শুধু এটুকুই বলেছি। ব্যাপারটা এরকম নয়। আমি শুধু এটুকু বলি, কথা প্রসঙ্গে কিছু বলেছি। আমরা একদম শেষ দিকে রয়েছি। এবার আমি শাহজাহান ভাইয়ের কাছে যাব। শাহজাহান ভাই, আমি আপনার প্যারামিটারের সমাজ চলবে না। একদম আমরা ব্যক্তিগতভাবে না যাই, আলোচনাটা বিকাশ দেববর্মাকে নিয়েছিল, আমরা বিকাশ দেববর্মার মধ্যেই থাকি। কথা প্রসঙ্গে বিষয়টা বলেছিলাম। একদম আমরা হাইলাইট করিনি, আপনাকে এটা হাইলাইট করছেন, সেটা আপনার উদ্দেশ্য হতে পারে, কিন্তু আমি সেটাকে এবার আমরা একদম শেষ প্রদীপ্তদা, আমি এবার শাহজাহান ভাইয়ের কাছে আছি। শাহজাহান ভাই, আপনার শেষ বক্তব্য কি বলবেন? আমি 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 শাহজাহান ভাইয়ের কাছে যাচ্ছি। শাহজাহান ভাই, সিবিআই প্রয়োজন এই অন্তত এই কেসটাতে? এবার কি দেবে রাজ্য সরকার বা প্রশাসন বা বিজেপি কি সেটা দাবি করবে যে অন্তত এখানে সিবিআই হোক? কারণ দেশের বিভিন্ন জায়গায় কোনো একটা অভিযোগ উঠলে আমরা দেখেছি সিবিআই তদন্ত হতে। পশ্চিমবাংলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বলুন, ইত্যাদি একাধিক বিষয়ের ক্ষেত্রে বলুন, সিবিআই হচ্ছে। ইদানিংকালে আরজি করের ক্ষেত্রেও কিন্তু প্রথম গ্রেপ্তার করা হলো, সেখানে মহামান্য আদালতের রায়ের পর সিবিআই এলো। সিবিআই এলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু প্রথম আর্থিক তছরূপের বিষয়ে কিন্তু সেখানে সিবিআই তদন্ত করছিল। ইদানিং সময় সিবিআই গ্রেপ্তার করেছে আরজি কর কাণ্ডে, কিন্তু প্রথম গ্রেপ্তারটা কিন্তু ছিল আর্থিক তছরূপ ইত্যাদি বিষয়ে। এই ক্ষেত্রে অন্তত কি বিকাশ দেববর্মার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো উঠছে এবং একের পর এক অভিযোগগুলো যখন সামনে আসছে, সিবিআই করাটা কি, আনা কি, সিবিআই দিয়ে তদন্ত করানোটা কি খুব বেশি প্রয়োজন? না প্রসেনজিৎ, দেখো আমি শুধু একটা কথা বলি। একটু আগে অরিন্দম দা বলছিল যে করাপশনের কথাটা নিয়ে সিবিআই বা ইডির যে প্রশ্নটা এসেছিল তখন, এর আগে প্রদীপ্তদা যে কথাটা বলছিল যে আদৌ বিকাশ দেববর্মার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কিনা, কারণ তিনি বলেছিলেন যেহেতু তিনি শাসক দলের বিধায়ক বা মন্ত্রী। আসলে এটাকে খণ্ডন করতে গিয়ে অরিন্দম দা বলেছিল যে না, এইভাবে আপনি বলতে পারবেন না। আমি শুধু অরিন্দম দাকে একটু বলবো, আসামের হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নিয়ে এখনো কিছু হয়নি। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সিস্টেমে আছেন। মহারাষ্ট্রের অজিত পাওয়ারের বিরুদ্ধে যে অভিযোগ, এবং অজিত পাওয়ারের দলের একজন বিধায়ক বা মন্ত্রী হয়েছেন, তিনার বিরুদ্ধে যে অভিযোগ, তিনিও সেখানে বিজেপির জোটে আছেন। এবং কংগ্রেসের একজন বিধায়ক বা প্রভাবশালী নেতা ছিলেন নারায়ণ রানে, তার বিরুদ্ধেও অভিযোগ, বর্তমানে সে বিজেপিতে আছে। তাহলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গোটা ভারতদেশে যখন কোনো বিরোধী দলের এমপি বিধায়কদের বিরুদ্ধে উঠেছে বা নেতৃত্বদের বিরুদ্ধে, তারা যখন দল পরিবর্তন করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আর কোনোভাবেই ইডি এবং সিবিআই আর সেখানে যায়নি। যাই হোক, সেটা আজকে প্রসঙ্গ না। তো তুমি যে প্রশ্নটা করেছিলে যে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে, নিশ্চয়ই, কারণ এই যে আজকে মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছে, এই সম্পত্তি নিয়ে আলোচনা হওয়ার আগে আমি বলেছিলাম যে এই যে আলোচনা হচ্ছে তার উৎসের স্থলটা কোনটা, কোথা থেকে উৎস হলো, সেটা হচ্ছে 1400 কোটি টাকা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে টাকা আরেকটা সোসাইটির নাম দিয়ে ট্রান্সফার। আমি মনে করি অতি সত্বর ত্রিপুরাতে সিবিআই আসা উচিত এবং ইডি আসা উচিত, কারণ এই 1400 কোটি টাকা কোথায়, কোন সোসাইটিতে দেওয়া হয়েছে এবং
কোন কোন খাতে 1400 কোটি টাকা ব্যবহার করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যখন মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত নিজস্ব বাড়ি, নিজের বাড়ির বাউন্ডারির যে দেওয়াল দেওয়া হয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সরকারি টাকা খরচ করে, নিশ্চয়ই তারও তদন্ত করা উচিত। কেন? তোমরা যখন সেই ডিপার্টমেন্টের ডাইরেক্টরকে প্রশ্ন করেছিলে যে আদৌ কি মন্ত্রীর বাড়ির দেওয়াল দেওয়া হয়েছে কিনা, যদি না হতো তো নিশ্চয়ই সেই ডিপার্টমেন্টের দপ্তরের ডাইরেক্টর আধিকারিক বলতে পারতেন যে না, এটা একদম মিথ্যা, ভুয়া, এই ধরনের কিছু হয়নি। তিনি কিন্তু না বলে তিনি কি বলেছেন যে এটা মন্ত্রীর বিষয়, মন্ত্রী বলতে পারবেন। যখন মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, মন্ত্রী বলছেন এটা দপ্তরের বিষয়, দপ্তরকে জিজ্ঞাসা করা হোক। তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায়, সেটারও তদন্ত করা হোক। এবং এই যে মন্ত্রী বিকাশ দেববর্মা, আমরা বারবার কেন বলছি বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে অভিযোগ, সেই বিকাশ দেববর্মার সাংবাদিক সম্মেলন থেকে যদি বলা হয় যে বিকাশ দেববর্মা যদি বলছে, এটা সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে উনি জমিদার ঘরের সন্তান, তিনি 25 বছর ধরে কন্ট্রাক্টদারি করেন, তাহলে এই যে নানা ধরনের প্রশ্ন, তাহলে কেন তিনি এফিডেভিটে বলেননি, নির্বাচন কমিশনের যে তথ্য দিয়েছেন? আর যদি আমি শেষ করছি 2023 সালের পরে যদি উনি অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হন, তাহলে সেটা অন্য ব্যাপার। কিন্তু উনার সাংবাদিক সম্মেলন সত্য না, নির্বাচন কমিশনকে দেওয়া যে তথ্য সেটা সত্য। তার জন্য সিবিআই, ইডি ত্রিপুরাতে আসা প্রয়োজন, মন্ত্রী বিকাশ দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মন্ত্রী একাধিকবার নিজের বিরুদ্ধে, নিজের বক্তব্যের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছেন। কারণ একটা সাংবাদিক সম্মেলনে আমরা যদি 3-4 পার্টে দেখি, তাহলে 3-4 পার্টেই মন্ত্রী নিজের স্ববিরোধিতা করেছেন। এটা আমি অস্বীকার করতে পারি না, কারণ সাংবাদিক সম্মেলনে আমি নিজে ছিলাম এবং বারবার দেখেছি মন্ত্রী শুরুতে কথা বলছেন, মাঝখানে কথা বলছেন, আরেক কথা বলছেন। স্ববিরোধিতা মন্ত্রী নিজেই করেছেন, আর সেখানে আরো জায়গা পেয়েছে বিরোধীদের বক্তব্য করার। আমি মৃন্ময়দাকে দিয়ে শেষ করব। মৃন্ময়দা, সিবিআই রাজ্যে বিকাশ দেববর্মার ক্ষেত্রে বা বিকাশ দেববর্মার মতো আরো কোনো বিকাশ দেববর্মার প্রসেনজিৎ, আমি 10 সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম মন্ত্রী বিকাশ দেববর্মা যে কথাটা বলছিল যে ওনার দিল্লিতে ফ্ল্যাট কিনা, একবার বলছিলেন এয়ারটেল কোম্পানির কাছে টাওয়ার ভাড়া দিয়ে সেখানে টাকা জমিয়ে, আবার বলছেন লোন নিয়ে, আবার বলছেন প্রমোটারের কাছ থেকে, যে একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে 3 রকম যে 34 মিনিটের সাংবাদিক সম্মেলন ছিল, তার মধ্যে 3 রকমের বক্তব্য। এখন তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বললে, কি বললে যে মন্ত্রী বিকাশ দেববর্মার মতন আরো অন্য কেউ আছে কিনা। আমি একটু আগে বলেছি পাবিয়াচড়ার যিনি বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যের আরেকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মন্ত্রী, যার উষাবাজারে বাড়ি, আমি নাম বলছি না, তার পেছনের অর্থনৈতিক আগের কি উৎস ছিল, এবং একাধিক বিজেপির বিভিন্ন দপ্তরের যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাদেরও অর্থনৈতিকভাবে আগে কি ব্যাকগ্রাউন্ড ছিল, সেগুলো তো ইডি সিবিআই তদন্ত করা উচিত আমরা মনে করি। কারণ যাদের একসময় নুন আনতে পান্তা পুরতো, যাদের একসময় বিড়ি খাওয়ার যোগ্যতা ছিল না, আজকে তারা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেছে। আমি মৃন্ময়দাকে দিয়ে শেষ করবো। সাধারণ ভাইকে বলছি যে আমি শাহজাহান ভাইকে বলছি যে হিমন্ত বিশ্ব শর্মাজির বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ কেস হয়েছে কিনা একটু সারদা কেলেঙ্কারিতে, সারদা কেলেঙ্কারির 5,000 কোটি টাকা অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্রের রানের বিরুদ্ধে অভিযোগ, সেগুলি কে কথা বলবে? বিকাশ হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইডি সিবিআই রাজ্যে প্রয়োজন কিনা। না, প্রথম কথা হচ্ছে যে ধরো রাজ্যে একটা করাপশনের মন্ত্রী মিনিস্টারদের মধ্যে সমস্ত স্তরের একটা করাপশনের একটা ট্রেন্ড আছে। এটা হচ্ছে তথ্য আপনার সামনে এসেছে, কিছু কিছু তথ্যগুলো যে এসেছে সেটা নিশ্চয়ই তার যে আইনগত দিকগুলো নিশ্চয়ই যদি কেস হয় তাহলে নিশ্চয়ই এগুলি সামনে চলে আসবে। কিন্তু এই ঘটনাগুলি আপনার অনুসন্ধান করা দরকার, এটা ইনভেস্টিগেট করা দরকার। আর গভর্নমেন্ট এই ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা নিতে পারে, যে যে ধরনের অভিযোগগুলো উঠেছে সেগুলোর একটা অনুসন্ধান ইনভেস্টিগেশন করা দরকার।
এবার এক্সপার্ট যে মানে ডিপার্টমেন্টগুলি আছে সেই ডিপার্টমেন্ট দিয়েও করতে পারে। স্টেট গভর্নমেন্ট নিজেও আপনার ইনভেস্টিগেশনের জন্য একটা টিম বানাতে পারে, স্পেশাল স্টেট টিম, ইনভেস্টিগেশন টিম বানাতে পারে। সিবিআইডি না দিয়েও তারা এটা করতে মানে পারে, সিট গঠন করতে পারে। হ্যাঁ করতে পারে তারা, কারণ তাদের তো একটা স্বচ্ছতার, এই গভর্নমেন্টের উপরে তো একটা ধরুন একটা প্রশ্ন চিহ্ন। একজন মিনিস্টার মানে গভর্নমেন্ট, ক্যাবিনেট মিনিস্টার মানে গভর্নমেন্ট, গভর্নমেন্টকে তার স্বচ্ছতা প্রমাণ করতে হবে। উনি যেমন প্রেস মিট করে ওনার বক্তব্য পেশ করার চেষ্টা করেছেন, পরিষ্কার করার চেষ্টা করেছেন, সেটা উনি করেছেন, 48 ঘন্টার টাইমও দিয়েছেন, যাই কিছু হোক, কিন্তু গভর্নমেন্টকে তার একটা স্পষ্টতা দিতে হবে। এইটা করার জন্য ওনাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। দল যদি মনে করে যে দলের ক্ষেত্রে একটা স্পষ্ট অবস্থান নিতে পারে, দল ওইটা সেটা করতে পারে, সেটা করতে পারে। আপনি সাধারণভাবে দেখুন না, আমরা যে সাধারণ না, এটা অসাধারণই। এই গভর্নমেন্ট আসার পরে প্রথম প্রাক্তন পুরো মানে পিডাব্লিউডি যে মিনিস্টার, ওভারব্রিজ নিয়ে মানে ফ্লাইওভার নিয়ে করাপশনের জন্য আপনার মামলা হয়েছে, আপনার দেখুন 3 মাস জেল খাটতে হয়েছে, ইঞ্জিনিয়ারদের করতে হয়েছে, মামলা তো হয়েছে, প্রমাণ তো কিছু হয়নি। আপনি দেখুন এখন যে পঞ্চায়েতের মুখ্য সচিবের বিরুদ্ধে, এই যে আইএস আইপিএস এর কথা বললাম, মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা হয়েছিল, উনি জেলে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে যা কিছু হোক, এটা তো ছিল মানে আপনার ত্রিপুরার ক্ষেত্রেই তো এই ঘটনাগুলো ঘটেছে। তো সেদিক থেকে বলছি যে আপনি একদম লোয়ার স্তরে যদি দেখা যায়, যেমন ধরুন এটি দলীয় যে সংঘাত, এখন ধরুন এই যে পঞ্চায়েত, আপনারা নিজেরাই খবরগুলো দেখিয়েছেন, আমরা তো আর কোত্থেকে দেখবো। এই যে আপনার শপথ নেওয়ার ক্ষেত্রে যে ডিলে হওয়া, দেরি হওয়া, শপথের ক্ষেত্রে যে আপনার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এগুলো তো শুধুমাত্র দেনা পাওনার ব্যাপারই, অন্য কিছু ব্যাপার তো এগুলোর মধ্যে নেই। সে যদি সততার সাথে রাজনীতির প্রশ্ন আসতো, বিষয়গুলো এইভাবে হতো না। এগুলো হচ্ছে পাওয়ার, আমি পাওয়ারে থাকলে আমার পক্ষে এই কাজগুলি করা সম্ভব, আমি এই জায়গায় যেতে পারি। তার জন্য এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনার স্পষ্ট, কারণ যদি গভর্নমেন্টকে প্রাইম মিনিস্টারের স্বচ্ছ ভারত এন্টি করাপশন পজিশনটা নিতে হয়, তাহলে তার অপোজিশনের প্রশ্নে যে পজিশনটা নিতে হয়, ও নিজের দলের ক্ষেত্রে সেই পজিশনটা তাদেরকে নিতে হবে। না হলে তো মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতাটা একেবারে। আর একই সঙ্গে একটা কথা বলবো, শুধুমাত্র কি মন্ত্রী বিকাশ? আমি শেষ করার আগে আরো একটা প্রশ্ন রাখতে চাইছি। সুদীপ রায় বর্মনের একটা অভিযোগ কিন্তু ছিল পরমানন্দ সরকার, আমি নামটা বলে দিলাম কারণ সুদীপ রায় বর্মন এই ওএসডির বিরুদ্ধে কিন্তু তথ্য দিয়েছেন, কথা বলেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। কেন এই ওএসডিকে নিয়েও আলোচনা হবে না? নিশ্চয়ই হবে, আগামীকাল অবশ্যই এই ওএসডিকে নিয়েই আমরা আলোচনা করব। আপাতত শেষ করছি, কে এই পরমানন্দ সরকার তাও আমরা জানবো, কেন এই ওএসডির বিরুদ্ধে এত অভিযোগ, কিসের অভিযোগ, কেন ওনাকে 4 to 6% বললেন সুদীপ রায় বর্মন, তা নিয়েও বিস্তারিত কালকে আলোচনা করব। আজকে আপাতত এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মৃন্ময়দা, অরিন্দমদা, প্রদীপ্তদা এবং শাহজাহান ভাই, প্রত্যেককে আমাদের সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এবং মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যা যা তথ্য রয়েছে, তার যে রকম তথ্য আমরা তুলে ধরছি, একাধিক বিষয়ের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। নজর থাকবে অবশ্যই এই বিকাশের মতো আর কোন কোন বিকাশের বিকাশ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।